সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছে নেতৃবৃন্দ। বসুন বসেন বসেন বসুন দিনাজপুরের নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা বসেন 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 ভাইরা। আমি আমাদের প্রশ্ন পর্ব আমি প্রথমেই আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের অভিভাবক, যার নেতৃত্বে এই দেশের মানুষ ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং যাকে নিয়ে চিন্তা করে, কোন মানুষকে জিজ্ঞাসা করলেই মানুষ বলে আগামী নেতৃত্বকে তারেক রহমান। এক মিনিট টুকু, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা অনুষ্ঠানটা যেভাবে চালাচ্ছিলেন দয়া করে ওইভাবে চালান, অন্য কিছু বলেন না। জি, আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির নির্দেশ ক্রমে আমাদের প্রোগ্রাম যেভাবে আমরা চালাচ্ছিলাম সেইভাবেই এখন আমরা ধারাবাহিকভাবে চালাবো। আমি দুইজন বক্তা আমাদের বক্তব্য রাখতে এখনো দেয়নি, তারা তাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষা, আমাদের যে শিক্ষক সমিতি রয়েছে সেই শিক্ষক সমিতির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান তার শুভেচ্ছা বক্তব্য রাখছেন। ধন্যবাদ টুকু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান আকর্ষণ আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আজকের অনুষ্ঠানের প্রধান প্রশিক্ষক আমাদের শিক্ষকদের শিক্ষক আমাদের পাবেল ভাই, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখতেছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছ থেকে আমরা পাশে থাকলে আরো বেশি শিখতাম, বাট এখন আমরা পাবেল ভাইয়ের কাছ থেকে শিখতেছি। আপনারা সকালের সেশনে ওনার সমস্ত প্রশিক্ষণ আপনারা সবাই আত্মস্থ করছেন। এই জিনিসটা শুধু আত্মস্থ করলেই হবে না, এই মেসেজটা নিয়ে আপনারা বিএনপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে জনগণের পাশে চলে যাবেন, জনগণকে বুঝাবেন দিস ইজ আওয়ার কমিটমেন্ট। জাতীয়তাবাদী দল থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় দেশ সেবা করার, উনি ওনার প্রতিটা কমিটমেন্ট উনি রাখবেন, এটা আমরা বিশ্বাস করি, জনগণ বিশ্বাস করে। বিএনপি সবসময় জনগণের দল ছিল, থাকবে ফিউচারে। সবাই ইউনাইটেড থাকবেন, এই বলি আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলুভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে আজকের এই কর্মশালায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আগামী দিনের বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট ঢাকা থেকে প্রশিক্ষক বৃন্দ, দিনাজপুরের 22টি ইউনিটের উপজেলা এবং পৌরসভার প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেহেতু এই বিভাগের সাংগঠনিক সম্পাদক, এই বিষয়ে একটু কথা বলে নেই আগে। সেটি হচ্ছে যে এই প্রশিক্ষণ আমরা ইতিমধ্যে বিভাগওয়ারি একবার সম্পন্ন করেছিলাম। এখানে জেলা নেতৃবৃন্দ আছেন, ওনারা অংশগ্রহণ করেছিলেন রংপুরে। পরবর্তীতে গত পরশুদিন যাবৎ আমাদের বিভাগটাকে আমরা 3টা ভাগে বিভক্ত করি। প্রথম ভাগে ছিল লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। সেখানে একটি দল
এই কর্মশালায় অংশগ্রহণ করছেন, ঢাকা থেকে যেনারা এসেছেন। আরেকটি দল, সেটি হচ্ছে না আমি একটু ভুল বললাম, ঠিকই বলছি, গাইবান্ধা এবং লালমনিরহাট এবং কুড়িগ্রাম ছিল প্রথম। আজকে হচ্ছে আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। গতকালকে আমাদের ছিল রংপুর মহানগর, রংপুর জেলা, সৈয়দপুর এবং নীলফামারী। আজকে শেষ দিন আমাদের। তো সে কারণে আমি আপনারা এই আমার বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর। তো দিনাজপুরের অংশগ্রহণকারীর সংখ্যাও বেশি। আপনারা একটু নিশ্চুপ শান্ত থাকলে সব কথাগুলো আশ্বস্ত করতে পারবেন। কেন এই কর্মশালা? কর্মশালার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে স্বপ্ন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝ থেকে দেখতে পাচ্ছেন। সেটার জন্য তার এই সংগ্রামে বা যাত্রায় আমরা সবাই হলাম সাথী বা অংশগ্রহণকারী। শুধু উনি ভাবলে হবে না, আমাদেরকেও ভাবতে হবে। সেই ভাবনাটা উনি আমাদের মাঝে বিস্তৃত করার জন্যই পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিভাগওয়ারি করার পর জেলায় আজকে এসেছি, এরপরে আপনারা উপজেলায় গিয়ে ইউনিয়ন নেতা দেখে এই একই ধরনের কর্মশালা আপনারা করবেন। এখানে একটি কথা বলি আমি, যে উনি একটি যুগান্তরীকারী স্লোগান দিতেন, বলতেন আমাদের বলার জন্য, আমরাও বলছি, আপনারাও বলেছেন। একটি বলতেন যে ফয়সালা হবে রাজপথে, আর একটা বলতেন টেক ব্যাক বাংলাদেশ। একটা তো ফয়সালা হয়েছে রাজপথে, কিন্তু এখনো পূর্ণতা লাভ করেনি। পূর্ণতা লাভ করেনি কেন? আমাদের যে সংগ্রাম ছিল সেটি একটি অবাধ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন। সেই নির্বাচন এখন কত দূরে কবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। টেক ব্যাক বাংলাদেশের কথা উনি বলেছেন, সেটারই আলোকে কিন্তু 31 দফা বাংলাদেশকে ওই রাষ্ট্রের ওই অবস্থায় তৈরি করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামত, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত কাঠামোকে ফেসিবাদ সরকার ধ্বংসে পরিণত করে দিয়েছে। সুতরাং সেই কাঠামোগুলোকে ঠিক করতে হবে। আমি সেই দিন আমার প্রিয় নেতাকে বলেছিলাম যে আমার 2টি প্রস্তাব রয়েছে। আমরা যেটা আশ্বস্ত করলাম কি করলাম না তার একটা পরীক্ষা হওয়া উচিত। আমরা শুধু শুনে গেলাম, বাড়িতে গিয়ে ভুলে গেলাম। আপনি আমাদের একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেন। এটা ইউনিয়ন লেভেলে হতে পারে, এটা উপজেলা, এটা জেলা লেভেলে হতে পারে। আমরা 31 দফা কতটা আশ্বস্ত করেছি, কতটা মুখস্থ করেছি, করছি কি করি না, সেটা অন্তত আমাদের জানা দরকার। আর এটা জনসম্পৃক্ত করতে গেলে সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনীতি কিন্তু পূর্ণতা লাভ করে না। সেজন্য কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সামাজিক আন্দোলনগুলোতে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। আপনারা, আমি ওঠার সময় অনেকে বলেছেন জাগো ভাই, এটি বাংলাদেশ না, এটা বিশ্বকে নাড়া দিয়েছি আমরা। একটি সামাজিক, একটি জন আকাঙ্ক্ষা আন্দোলনকে, এই ধরনের আন্দোলনে যাতে আমরা সম্পৃক্ত হই, জনগণের পাশে থাকি, জনগণের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে আমরা যেন সবাই কাজ করি, এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমি আবারও বলি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব অনেক ধৈর্য ধরে, অনেক সময় দিয়ে গত 3 দিন যাবৎ আমাদের বিভাগের প্রতিটি নেতা কর্মীর বক্তব্য উনি শুনছেন এবং প্রত্যেকটা নেতা কর্মীর বক্তব্যকে অ্যাড্রেস করছেন। এরকম ধরে ধৈর্য নিয়ে কথা শোনার আমার মনে আর কেউ আছে কিনা আমার জানা নেই। আপনারাও দিনাজপুরের ভাইরা যারা এখানে প্রশ্নপত্র জমা দিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে প্রশ্ন করবেন, উনি জবাব দিবেন। আমি আমার কথা শেষ করে নিয়ে আসলাম। আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেটি হলো একটি বৈষম্যহীন, একটি গণতান্ত্রিক, একটি মানবিক বাংলাদেশ গঠনের। আমরা সবাই ওনার সঙ্গে সহযাত্রী হিসাবে কাজ করব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা প্রশ্ন পর্বে যাব। ইতিমধ্যেই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভার্চুয়ালি বিএনপির বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই। আমি প্রথমেই প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি সিনিয়র সহসভাপতি, পার্বতীপুর পৌর বিএনপি। আপনি আপনার নাম লিখেন নাই। সিনিয়র সহসভাপতি, পার্বতীপুর পৌর বিএনপি, আপনি হাত তুলবেন? পিছনে মাইকটা নিয়ে যান।
সিনিয়র সহসভাপতি, পার্বতীপুর পৌর বিএনপি। আপনি আপনার নাম লিখেন না, এখানে নামটা বলবেন প্লিজ। আচ্ছা টুকু, আমাদের সাথে মহাসচিব সাহেব জয়েন করেছেন, এটা কি বলেছেন আপনি সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেছি আমি। ওকে। হ্যালো হ্যালো, ধন্যবাদ ধন্যবাদ সঞ্চালক, ধন্যবাদ আমাদের প্রিয় নেতা। আমার যেটা বক্তব্য ছিল 25 ধারায় শিক্ষা বিষয়ে, আমার পৌর বিএনপি সিনিয়র সভাপতি মোহাম্মদ মাহমুদ রশিদ বাবুল, আসলে আমি একটু উত্তেজিত। আমার প্রশ্নটা দেয়া আছে, আমার প্রশ্নটা দেয়া আছে ওখানে। বলেন আপনি। এই 25 দফায় জি, 25 দফায় মানুষের মানুষের মানবিক বিকাশের চাহিদা মানসিক ভিত্তিক। বিকাশের জি বলেন, আপনি বলেন। চাহিদা চাহিদা ক্ষেত্রে আর কি, শিক্ষা ক্ষেত্রে যে নীতি নৈতিকতা আদর্শের কথা আগে আমরা শিখতাম, যেটা শিশু শিক্ষায় বর্ণিত ছিল, সেই জিনিসগুলো না আসলে 31 দফা বাস্তবায়নটা কঠিন হয়ে যায় বলে মনে করি। এটা আলোচনায় থাকবে কিনা, বিষয়ভিত্তিক যোগ হবে কিনা প্রাইমারি বা হাই স্কুলে। ধন্যবাদ। বাবুল, এটা কি আপনি আমার কাছে জানতে চাইলেন? আচ্ছা, ভাই মাইকটা ওনার কাছে দেন আবার। জি প্রিয় নেতা। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলেছেন যে স্কুল পাঠ্যক্রম, এই বইগুলোতে স্কুলের যে সিলেবাস বিভিন্ন ক্লাসের, এইগুলোতে আমাদের সামাজিক পারিবারিক কতগুলো ভ্যালুজ আছে আমরা যেগুলো ছোটবেলায় শিখেছি, এই বিষয়গুলো এখন হয়তো নেই, বাট এই বিষয়গুলো আমরা আবার ওখানে দেব কিনা, এটাই নাকি প্রশ্ন? জি জি জি, আচ্ছা, এটাই। আমি মনে করি আপনি একদম খুব একটা সঠিক পরামর্শ দিয়েছেন। আমাদের বাংলাদেশের সামাজিকভাবে ঐতিহ্য, কৃষ্টি, কালচার এবং পারিবারিকভাবে কতগুলো কতগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো যেভাবেই হোক অনেক দিন ধরে আমরা খেয়াল করছি যে এই বিষয়গুলো কেমন যেন একটু অ্যাবসেন্ট। তো আমি মনে করি যে আমাদের হাতে ইনশাল্লাহ সুযোগ আসলে, আল্লাহর মতে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, শুধু পাঠ্য বই বা এইসব সিলেবাসের মধ্যেই নেই, বরং আগে আমরা ছোটবেলায় দেখতাম যে টেলিভিশনের মাধ্যমে ছোট ছোট ডকুমেন্ট তৈরি করা হতো। এই ডকুমেন্টগুলো বিভিন্ন সময় দেখাতে হতো যে ঠিক আছে, বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, বড়দেরকে দেখলে উঠে দাঁড়াতে হবে, কেউ বিপদে পড়লে সাহায্য করতে হবে, অসুস্থ কেউ থাকলে তার জন্য চেয়ারটা ছেড়ে দিতে হবে। এই যে এরকম ছোট ছোট ভ্যালুস গুলো, এগুলোর উপরে ছোট 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 ডকুমেন্টারি বা ছোট ছোট ভিডিও নির্মাণ করে আমি মনে করি এগুলা অনবরত দেখানো উচিত, এগুলা অনবরত দেখানো উচিত। আপনার এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জাকির হোসেন দলু, সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি। তো আমি একটি শোক সংবাদ দিচ্ছি। মুন্নাফ মুকুল, সভাপতি সাবেক যুবদল, তার ছেলেটি মারা গিয়েছেন দুর্ঘটনায় ঢাকাতে। তার জানাজা আগামীকাল দুপুর 2টা 20 মিনিটে। আপনারা দয়া করে সকলেই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। বীরগঞ্জ থেকে কি নাম? জাকির হোসেন জাকির। ধনু। আচ্ছা, জাকির হোসেন ধনু, সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি। স্যার, হ্যাঁ বলেন। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আজ বড় নেতারা ফ্যাসিস্ট হাসিনার নেতাদের ব্যবসাগুলো দেখছেন, হাসিনার দর্শকদের সাথে হাত মিলিয়ে তার কুটি, তার এটি কিভাবে আপনি দেখছেন? আমি বুঝিনি আপনার প্রশ্নটা। আর আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। আজ বড় নেতারা ফ্যাসিস্ট হাসিনার নেতাদের ব্যবসাগুলো দেখছেন, হাসিনার দশরের সাথে হাত মিলিয়ে, আর এইটি কিভাবে আপনি দেখছেন? দেখুন,
একটি দেশ রাষ্ট্র যখন চলে, রাষ্ট্র আইন কানুন দিয়ে চলে। একটি রাষ্ট্র তো ইমোশনের উপরে চলতে পারে না। কেউ যদি কোনো অন্যায্য কিছু করে, কেউ যদি কোনো আইন বহির্ভূত কিছু করে, সেখানে দেশের বা রাষ্ট্রের আইন আছে, আইন অনুযায়ী সবকিছু ব্যবস্থা হবে। সেটা কে কি সেই বিচারে আমরা যাব না, আমরা আইনের দৃষ্টিতে যাব। আইন কি বলে সেভাবে যাব, সে যেই ব্যক্তি হোক না কেন। ঠিক আছে। এ পর্যায়ে মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি। মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতা, প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দিনাজপুর ফুলবাড়ী উপজেলা বিএনপির সেক্রেটারি মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। ওকে খোকন। আমার প্রশ্ন হলো, দিনাজপুর জেলা আমাদের সারা বাংলাদেশে একটি পরিচিত নাম, ধানের জেলা। দিনাজপুর জেলা কাটারি ভোগের চাউলের জন্য বিখ্যাত, সুগন্ধি চাল উৎপাদনের প্রধান জেলা। বিশ্বব্যাপী এই চালের বিপণন ও জনপ্রিয় করার ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেবেন, কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? আচ্ছা, প্রিয় নেতা, একটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন, বা আপনার একটা জিজ্ঞাসা আছে। আপনার আমি এই যে এখন যুক্তরাজ্যে আছি, আমরা যখন বাজার সদাই করতে যাই, চাল ডাল কিনতে যাই, অধিকাংশ জায়গায় যেটা দেখি, এখানে বাজার ঘাটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে হয় পাকিস্তানি অথবা ইন্ডিয়ান চাল পাওয়া যায়, বাসমতি চাল পাওয়া যায়, বিভিন্ন নামে ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম, বাট ইন্ডিয়ান বা পাকিস্তানি বাসমতি চাল পাওয়া যায়। কিছু কিছু দোকান আছে, বাংলাদেশি কিছু কিছু স্টোরস আছে, যেখানে দিনাজপুরের কাঠারিভোগ বা চিনিগুড়া চাল পাওয়া যায়, বাট সেটা তুলনামূলক কম, মানে সংখ্যায় কম পাওয়া যায়, আসছে কিছু কিছু। এখন এটার দুটো কারণ আছে। একটি কারণ হচ্ছে যে প্রোডাকশন আমাদের সেই অনুযায়ী হয় না। আপনি যখন বিদেশে মার্কেটিং করবেন, প্রোডাকশনের পরিমাণটা বাড়াতে হবে। তো কাঠারিভোগ বলেন, চিনিগুড়া বলেন, যেটাই আমাদের এই ফেমাস চালটা, এটার দেশেই এটার প্রোডাকশনটা কম। আমরা যদি প্রোডাকশনটা বাড়াতে পারি, তাহলে এক্সপোর্টটাও করা সম্ভব বেশি। যারা এক্সপোর্ট করছেন তারাও উৎসাহ বোধ করবেন। তবে খুব সম্ভবত, আমি যতটুকু জানি, দিনাজপুরের সেই আলো, বাতাস এবং মাটি, এটার কারণে ওই চালটা যেভাবে হয়, অন্য জায়গায় ওই চালটা আবার সেভাবে হবে না, ওই ধানটা আবার সেভাবে ওখানে হবে না। অন্য জায়গায় আপনি যদি অন্য জেলায় নিয়ে যান, এটা একটা সমস্যা আছে। এখন দিনাজপুরের এরিয়া তো আমরা বাড়িয়ে ফেলতে পারবো না, ওই মাটিতে আমরা বাড়িয়ে ফেলতে পারবো না, এটা তো প্রকৃতির দেওয়া। তো এখন চেষ্টা করে আমাদেরকে দেখতে হবে আমরা প্রোডাকশনটা কিভাবে আরো একটু বাড়াতে পারি। যতটুকু ম্যাক্সিমাম বাড়ানো যায়, তাহলে আমার ধারণা এক্সপোর্ট করার জন্য সুবিধা হবে। তবে এই ক্ষেত্রে ধরেন, আমাদের যারা এক্সপোর্ট করছে, আমাদের দেশীয় প্রোডাক্ট যারা এক্সপোর্ট করছে, যেমন এই চালটা যারা এক্সপোর্ট করছে, তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সহযোগিতা হয়তো দিতে হতে পারে। বাকি কাজটা তারাই করবেন, যারা এক্সপোর্টার বা যারা জিনিসটাকে নিয়ে বিশ্ব দরবারে হাজির হচ্ছে তারাই করবে, কিন্তু তাদেরকে কিছু সহযোগিতা দিতে হবে। এটা শুধু চালের ক্ষেত্রে না, এটা অন্য আরো অনেক কিছু আছে। এটা কম্পিটিশন, বিদেশে তো কম্পিটিশন, আপনি ভালো জিনিসটা তুলনামূলক কম দামে দিতে হবে। কাজে কম্পিটিশনের মাঠে টিকে থাকতে হবে। শুধু চাল না, চালের পাশাপাশি আরো যে সকল প্রোডাক্ট আছে বাংলাদেশের নিজস্ব, যেগুলো উৎপাদন বা নিজস্ব সৃষ্টি, নিজস্ব তৈরি করে, এরকম অনেক কিছুকে আমাদেরকে কিছু কিছু সাপোর্ট দিতে হবে, সহযোগিতা দিতে হবে। যদি আমরা সেসব সহযোগিতা সরকার থেকে দিতে পারি, অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের যারা এই কাজে যারা রফতানি করছেন, তারা অনেক ভালো করতে সক্ষম হবেন। ধন্যবাদ। আমি ঠাকুরগাঁ জেলাকে, আমি কিন্তু চিনিগুলোটাকে খুঁজে খুঁজে বের করি। আমরা কিন্তু দিনাজপুরের চালটাই খাই, কারণ নানা বাড়ি দিনাজপুর যেহেতু, সেই জন্য ওই অভ্যাস নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। এ পর্যায়ে ঠাকুরগাঁ জেলা ভাই।
কলেজ প্রস্তুতি করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম লিডার, আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু বলতে চাই। আমাদের বাংলাদেশের মানুষ বিদেশে যেতে অভ্যস্ত হয়ে পড়েছে, কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিগত সরকারের সময় আরো বেশি ভেঙে পড়েছে। যেমন আমি এর আগে বলেছিলাম যে ডাক্তারের চেম্বার থেকে রোগী যখন বের হয় তখন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সেই প্রেসক্রিপশনের ছবি তুলে, অর্থাৎ ডাক্তারের সঙ্গে যে ওষুধ কোম্পানির কন্ট্রাক্ট আছে সেই ওষুধগুলি বেশি বেশি করে ডাক্তার লিখেছে কিনা। যেমন একটা মানুষের জ্বর হয়েছে, তাকে ডাক্তার প্যারাসিটামল দিয়ে বিদায় করতে পারত, কিন্তু সেটা না করে তার প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, রিল্যাক্সের যত ট্যাবলেট, এরকম 10-20টা ট্যাবলেট বা ক্যাপসুল লিখে দিয়েছে। ফলে মানুষ তার সমস্ত চিকিৎসার যে আস্থা সেটি হারিয়ে ফেলেছে। মানুষ পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে, জমি বিক্রি করে চিকিৎসা করছে। এই অপারেশন সহ সকল ক্ষেত্রে এই অবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ আছে আগামী দিনে? আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাহলে আমরা কি পদক্ষেপ নিতে পারি? মাননীয় নেতা, আপনার কাছে সবিনয়ে জানতে চাই। দেখুন, আপনি যেটা বলেছেন এটা 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 কথাটা সঠিক এক অর্থে। আমরা দেখেছি যে এই যে আমাদের পলাতক যে স্বৈরাচার পালিয়ে গেছে যারা, তাদের সময় এই চিকিৎসা ব্যবস্থার ওভারঅল পুরো জিনিসটা দেখলে কেন জানি মনেই হতো যে ইচ্ছাকৃতভাবে তারা এটা করছে এবং ইচ্ছাকৃতভাবে তারা কোনো একটি দেশ বা কোনো একটি কাউকে বিশেষ সুবিধা দিতে চাইছে। অর্থাৎ আমাদের লোকজন ওখানে যাক, আমাদের দেশের ডলারগুলো ওখানে খরচ করুক, এটাই মনে হয়েছে। অনেকের কাছেই মনে হয়েছে, তার মধ্যে আমিও একজন। এর ভিতরে আপনি আরেকটি সমস্যার কথা বললেন, সেই সমস্যাটা সম্পর্ক কম বেশি আমাদের সকলের ধারণা আছে। তো এখন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রথমেই যেটা আমরা করতে চাইছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যত দ্রুত সম্ভব, যত ম্যাক্সিমাম সম্ভব। একই সাথে দেশে সামগ্রিকভাবে অসুস্থ মানুষের সংখ্যা যাতে কম হয়, অসুস্থ মানুষের সংখ্যা কম হয়। আপনি যেটা বলেছেন যে বিভিন্ন ওষুধ কোম্পানির, এটা হচ্ছে কি ধরেন অভ্যাস বা একটা কোনো কিছুর ব্যাপার। বহু বছরের অভ্যাস তো আপনি 2-4-5 বছরে চেঞ্জ করে ফেলতে পারবেন না। খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করে, মানে খারাপ অভ্যাস মানুষ রপ্ত করে তাড়াতাড়ি, কিন্তু ভালো অভ্যাস রপ্ত করতে সময় লাগে। তো সেই জন্য এটাকে যদি খারাপ ভাবে আপনি দেখেন তাহলে এটাকে চেঞ্জ করতে সময় লাগবে। আমরা যেটা করতে চাইছি এখানে সেটা হচ্ছে যে প্রিভেনশন। নিশ্চয়ই আপনি বোধহয় শব্দটার সাথে পরিচিত আছেন। ইউরোপে এখন যেটা পপুলার হচ্ছে, এই ইউরোপের যেই দেশগুলোতে গণতান্ত্রিক দেশ, যেখানে সরকারগুলো মানুষের জন্য কাজ করে, অধিকাংশ দেশেই চিকিৎসা ব্যবস্থা সেই দেশের নাগরিকদের জন্য অথবা যারা বৈধভাবে নাগরিক তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। যেটা মানে সেটা যেই লেভেলেরই চিকিৎসা হোক না কেন, সেটা কারো যদি বাইপাস করতে হয়, হার্ট স্টেন্টিং করতে হয়, সেটাও ফ্রি। যত বড় খরচই হোক না কেন, ক্যান্সারের চিকিৎসা সেটাও ফ্রি। এখন তারপরেও এদের যেটা সমস্যা হচ্ছে, খরচ বাড়ছে। ফলে এইসব দেশের সরকারগুলো বা রাষ্ট্রের জন্য কিন্তু এটা খুব একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য তারা প্রথম এখন যেটা শুরু করেছে প্রিভেনশন, অর্থাৎ তারা মানুষকে সচেতন করছে যে তুমি ভাই এই জিনিসগুলা করো না, এই জিনিসগুলা খাও না, এইভাবে তোমার লাইফস্টাইল হওয়া উচিত, তাহলে তুমি অসুস্থ কম হবে, অসুস্থ হওয়ার পসিবিলিটি তোমার কমে যাবে। কি কি খেলে না খেলে ডায়াবেটিক হবে না, কি কি খেলে না খেলে হার্টের অসুখ হবে না, কি কি খেলে না খেলে কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, এই জিনিসগুলা বোঝানোর চেষ্টা করছে তারা। অর্থাৎ অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে। আমরাও সেই লক্ষ্যই কাজ করব এবং আমাদেরও সেই পরিকল্পনা আছে। এবং সেই জন্য আমরা আপনার নিশ্চয়ই ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক ছিল। একদম গ্রামের দুস্থ গরিব মানুষ, সাধারণ মানুষকে অল্প, এই যে আপনি বললেন জ্বর হলে প্যারাসিটামল দিতে পারতো, কিন্তু অনেক ওষুধ দিয়ে দিচ্ছে। তো জ্বর হলে একজন পল্লী চিকিৎসক হোক অথবা হেলথ কেয়ারার হোক, সে যখন দেখবে কারো জ্বর হয়েছে সে ওটাই দিয়ে দিবে। তার ট্রেনিংটা আমরা সেভাবেই দিব। কাজে এরকম ভাবে আমরা মানুষকে সচেতন করতে চাই। এটার মাধ্যমে আমরা অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, সো দ্যাট যারা অসুস্থ হবে, কম সংখ্যক মানুষ যদি অসুস্থ হয়, তারা যখন হাসপাতালে যাবে তারা যেন বেটার সার্ভিস পায়।
এখন একজন ডাক্তার যদি 100 জন রোগীকে দেখে তাহলে সে যেই সার্ভিসটা দিতে পারবে, সে যদি 100-র বদলে 25 জন রোগীকে দেখে তাহলে সে বেটার সার্ভিস দিতে পারবে। স্বাভাবিকভাবে তার মাথা ঠান্ডা থাকবে, সে অতটা ক্লান্ত হবে না, মনোযোগ বেশি দিতে পারবে রোগীকে, তাই নয় কি? তো আমাদের প্রাইমারি পরিকল্পনা হচ্ছে এটা। আপনাকে বুঝাতে পেরেছি আমি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুন্দর করে ধন্যবাদ। বুঝিয়েছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রশ্ন করবেন আহমেদুর রহমান কাজল, সদস্য, সদর থানা, বিএনপি। আসসালামু আলাইকুম লিডার। জি, আসসালামু আলাইকুম। আপনাকে দেখে ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম দেখতে পাচ্ছি আপনাকে। আপনাকে সেই তৃণমূল প্রতিনিধি সবার পরে আজকে প্রথম অনেকদিন পরে দেখলাম। আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। বেশি কথা বলবো না, আমি বলতে চাচ্ছি স্থানীয় সরকারকে যে স্বশাসিত মানে স্বনির্ভর করার কথা বলা হয়েছে। স্থানীয় সরকারে আসলে কি বলে স্বনির্ভর করতে গেলে এটার বিস্তারিত যদি বলতে হয়, সেখানে আমাদের পুলিশিং ব্যবস্থা থাকে যেগুলো পৌরসভা সিটি কর্পোরেশনগুলোতে নেই। এগুলো হয়তো হবে, এগুলো হয়তো আপনার চিন্তার মধ্যে আছে, বিদেশে এটা আছে। মনে করেন রাষ্ট্রনায়কও যদি কোনো একটা শহরে যায়, মানে যে কোনো প্রোগ্রামে আসে, সেই শহরে মেয়র কিংবা চেয়ারম্যান তারা হলো সভাপতিত্ব করে। সে হলো মানে হোস্ট হয়, দলীয় লোকজন হোস্ট হয় না ওখানে। মেয়র যেই দলেরই থাকে সেই হোস্ট হয়, এটা বিদেশে হয়, আপনি এটা ভালো মতো জানেন। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে স্থানীয় সরকারের যে পৌরসভা সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা আছেন, তাদের আসলে সারা জীবন চাকরি করে, তাদের বেতনটা ঠিক মতো হয় না এখন বাংলাদেশে, এরকম অবস্থা। আর তাদের পেনশন নেই, তাদের কোনো পেনশন পায় না। এই ব্যাপারে এই যে আমাদের যে মানে স্বনির্ভর স্থানীয় সরকারের কথা বলা হয়েছে আমাদের 21 নম্বর দফায়, সেই ব্যাপারে আপনি একটু যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি মহাসচিব সাহেবকে অনুরোধ করব কাজল যেটা জানতে চেয়েছে যদি উনি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমি আজকে শারীরিক ভাবে উপস্থিত থাকতে পারিনি, আমার নিজের শারীরিক অবস্থার কারণে। যেটা আমি ক্ষমা প্রার্থী। আমি ঠাকুরগাঁর আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কাজল অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে। এই প্রশ্নটি আসলে বাস্তবায়নের সঙ্গে জড়িত। আমরা আমাদের যে 21 দফা আছে, সেই 21 দফার মধ্যে স্বায়ত্ত শাসনের, বিশেষ করে আমরা লোকাল গভর্নমেন্টের ব্যাপারে, স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের যে কমিটমেন্টটা আছে, সেই কমিটমেন্ট ফুলফিল করতে হলে আমাদের সামগ্রিকভাবেই করতে হবে। এবং আমরা শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচন নয়, সেই সঙ্গে যারা বিশেষ করে পৌরসভা লেভেলে যে ইনস্টিটিউশন গুলো সেবা দান করে, সেই ইনস্টিটিউশন গুলোকে আরো শক্তিশালী করা, এবং একই সঙ্গে যারা সেখানে কাজ করছে তাদের কাজের যে মূল্যায়ন, তাদের কাজের অবস্থানটাকে ভালো করা, তারা যেন ভালো বেতন পান, ভালো একটা পরিবেশে কাজ করতে পারেন, তাদের যেটা বলা হয়েছে তাদের পেনশন পাবে কিনা, সেই ব্যবস্থাগুলো অবশ্যই করা হবে বলে আমি বিশ্বাস করি। কারণ যারা কাজ করবেন তাদের যদি সঠিকভাবে আমরা কাজ করার পরিবেশ তৈরি করতে না পারি, নিশ্চয়তা দিতে না পারি এবং একটা সিকিউরিটি দিতে না পারি, তাহলে কিন্তু আপনার সেই কাজগুলো আমরা পাবো না। সুতরাং ডেফিনেটলি এই পৌরসভাগুলো শুধু নয়, স্থানীয় সরকারের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের জন্য যেটা ন্যূনতম যেটা প্রয়োজন ভালো কাজের জন্য এবং তাদের নিরাপত্তার জন্য, সেটাকে নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ মহাসচিব সাহেব। আমি মহাসচিব সাহেবের বক্তব্যের সাথে আরো একটু অ্যাড করি। কাজল, আপনি আপনার প্রশ্নের শুরুতে যেটা বলেছেন যে বিদেশে যখন কোনো সরকার প্রধান বা সরকারের বড় কেউ যখন কোনো এলাকায় যায়, সেখানে যেই এলাকাটাতে যাচ্ছে ওখানে যে স্থানীয় সরকার প্রতিনিধি মূল থাকে, বা আপনি শহর বা ছোট পৌরসভার কথা বলেছেন, তার যে মেয়র থাকে তারা সেখানে তাকে রিসিভ করে। তো হ্যাঁ, এটা করে, অনেক জায়গাতে এটা হয়ে থাকে। আপনি তাহলে এটাও কম বেশি জানেন যে ইউরোপের দেশগুলোতে যেখানে স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, সেখানে ওই স্থানীয় সরকার অর্থাৎ ওই এলাকা তারাই কিন্তু মোটামুটি ভাবে
তাদের এলাকার সমস্যার সমাধানগুলো করে। তাদের এলাকার যেসব সমস্যা থাকে, বিভিন্ন লোকাল সমস্যা থাকে, সেটা হসপিটাল হোক, সেটা ক্লাব হোক, সেটা রাস্তাঘাট হোক, সেটা অফিস আদালত হোক, কম বেশি সবকিছু তারা, আইন শৃঙ্খলা সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা গড়ে উঠে নাই। যেভাবেই হোক, যে কোনো কারণে হোক, আমরা কারো দোষ গুণ বিচারে যাইছি না। আমাদের প্র্যাকটিসটাই হয়তো এরকম। এই প্র্যাকটিসটাকে আমাদের ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। কারণ কেন্দ্র থেকে, অর্থাৎ ঢাকা থেকে সবসময় বোঝা সম্ভব না যে এই এলাকার মানুষের জন্য কতটুকু কোনটা ভালো হবে। এই এলাকার মানুষই, কোন একটা পার্টিকুলার এলাকা, ওই এলাকার মানুষই সেই তার সমস্যাটা সকলে বসে সহজে সেটাকে সলভ করতে পারবে। তো সেই জন্য আমরা যত বেশি স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা তৈরি করতে সক্ষম হব, তত বেশি আমরা তত দ্রুততার সাথে কিন্তু সমস্যাগুলো অনেক কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। সব সমস্যা হয়তো সমাধান হবে না, কিন্তু অনেক সমস্যাই কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো করা, স্কুলে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ভালো করা, স্কুলে বাচ্চাদের টিফিন ব্যবস্থা থাকলে সেটি ভালো করা, এরকম বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলার ব্যাপারে উন্নত করা, বিভিন্ন সামাজিক যেগুলো সমস্যা থাকে সকলে মিলে বসে কেন সমস্যাগুলো আছে, কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায়। অর্থাৎ আমরা সবসময় যে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে নির্বাচন ব্যবস্থা যেমনই হোক, যেটাই হোক, কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের চালু রাখতে হবে। আমরা নির্বাচন ব্যবস্থা যত বেশি চালু রাখতে পারবো, অর্থাৎ মানুষ গিয়ে ভোট দিতে পারবে, নিরপেক্ষ স্বচ্ছ ভোট হতে হবে, যত বেশি ভোটের ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারবো, জবাবদিহিতা তত বেশি তৈরি হবে। এবং জবাবদিহিতা যত বেশি তৈরি হবে, তখন কিন্তু যারা দায়িত্বে থাকবে তারা বাধ্য থাকবে, কোন একটি সমস্যা হলে সেটা যদি ঠিকভাবে তারা কাজ না করে, মানুষের কাছে জবাব দিতে বাধ্য থাকবে। কারণ সেই লোকটি তখন জানবে যে 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আমাকে আবার ভোটের ফেস করতে হবে, আবার মানুষকে, পাবলিককে ফেস করতে হবে। কাজে ভাই, আমি এখন সময় আছে, এখন যতটুকু পারি আমি ঠিকঠাক ভাবে কাজ করি। অর্থাৎ এই জবাবদিহিতাটা আমাদের তৈরি করতে হবে। এই জবাবদিহিতাটা ছিল না বিশেষ করে গত 15 বছর, এবং সেই জন্যই এত লুটপাট, এত অপশাসন, এত দুঃশাসন হয়েছে। কাজেই আপনি যেটা প্রশ্ন করেছেন, দুটো ভাগ ছিল বোধহয়, যতটুকু আমি বুঝেছি। একটা হচ্ছে যে যারা কাজ করছে লোকাল প্রশাসনে, তাদের কিছু সুবিধা অসুবিধার বিষয়। আরেকটি হচ্ছে জনগণের ওভারঅল যে চ্যাপ্টারটি। আমরা যদি, যেটা মূল দায়িত্ব স্থানীয় সরকার প্রশাসনের, যেটা হচ্ছে যে এলাকার সমস্যার সমাধানগুলো করা, দেখা, বসা, মানুষের বিপদ আপদ দেখা, যখন এই জিনিসগুলো আস্তে আস্তে সেটেল হয়ে আসবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যেটা মূল সমস্যার কথা বলেছেন, যে যারা ওখানে কাজ করছে তাদের সুবিধা অফিসার, সেটাও আস্তে আস্তে সেটেল হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। প্রশ্ন করবেন ঠাকুরগাঁ মহিলা দলের, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন। আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান, মাননীয় মহাসচিব স্যার, সম্মানিত উপস্থিতি। আমার প্রশ্ন হচ্ছে 24 দফা নিয়ে। এখানে লেখা হয়েছে নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। নারী ক্ষমতায়নের সূচকে এখনো নিম্নমুখী। আমরা জানি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, কিন্তু অর্ধেক জনগোষ্ঠী নারী থাকা সত্ত্বেও কিন্তু আমরা শুধু কি সংরক্ষিত নারী আসনটাতে থাকবো? এখানে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে বলা হয়েছে ক্রমবর্ধমান অনুসারে। তো বলতে চাচ্ছি যে ক্রমবর্ধমান অনুসারে শুধু নারীতেই সংশ্লিষ্ট কেন? আবার 33% মূল দলে আমরা অংশগ্রহণ বাস্তবায়ন কতদিনে হবে? এবং নারী প্রতিনিধিত্ব যদি না বাড়ানো হয়, কারণ নারীরা কিন্তু অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বলতে চাই যে সুনির্দিষ্টভাবে নারী প্রতিনিধিত্ব কত পার্সেন্ট বাড়ানো হবে, এটাই আমার প্রশ্ন। তাহলে আমরা নারীরা উজ্জীবিত হব রাজনীতির মাঠে। বাংলাদেশের সর্বস্তরে আমরা রাজনীতি করতে চাই, আমরা জনপ্রতিনিধিত্ব করতে চাই। আমরা আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের এটাকে আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই যে আমাদের কতদূর অংশগ্রহণ।
কারণ এভাবে অনির্দিষ্টভাবে, এভাবে অনিশ্চিতভাবে আমরা নারী নেতৃত্ব দিয়ে আসছি। আপনি দেখেছেন 17 বছরের নারীরা আমরা কত নির্যাতিত হয়েছি। ঠাকুরগাঁ জেলা মহিলা দল আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। কেন্দ্র থেকে প্রতিটা তৃণমূল নারীরা আমরা সেভাবেই অংশগ্রহণ করেছি। আমি নিজেও মামলার আসামি। আপনার প্রশ্নটা শেষ, প্রশ্ন হয়ে গেছে। পারবেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। এখন বিষয় হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে নারীদের ক্ষমতায়নের জন্য কি কি করা উচিত বা কি কি করা যায়, কেন করা হচ্ছে না, এরকম আপনার মোটামুটি এই প্রশ্নটা। আপনি সংসদের আসন সংখ্যার কথা বলেছেন যে আপনারা কি শুধু সংরক্ষিত আসনেই থাকবেন কিনা। প্রথমত হচ্ছে এখন যেটি 50টি আসন আছে, এটি আমরা প্রস্তাব করেছি যে এটি আমরা 50 থেকে 100-তে নিতে চাই। আচ্ছা, এখন আপনি যদি লজিক্যালি দেখেন, এই যে 100টি হবে, এই 100টি আসনের মধ্যে কিন্তু হয়তোবা যে কোনো একটাতে আপনি যেতে পারেন, আমি কিন্তু পারবো না। ওই আসনে নারী হিসেবে আপনি পারবেন, আমি কিন্তু ওখানে পারবো না একজন পুরুষ হিসেবে। কিন্তু এই 100টার বাইরে যে আরো 300টা আসন আছে, সেখানে আমি পারবো, সেখানে আপনিও পারবেন একজন নারী হিসাবে। অর্থাৎ আপনার জন্য সংসদে কিন্তু 400 আসন থাকছে, আর পুরুষ হিসাবে আমার জন্য কিন্তু 300 আসন থাকছে। ঠিক আছে? সো তার মানে নারীদেরকে আমরা সামনে আনতে চাচ্ছি, নারীদের পার্টিসিপেশন আমরা বাড়াতে চাচ্ছি। আপনি দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। একটি ঘটনা আমি গতকালকে বলেছি, আমি ঘটনাটা আপনার সামনে আজকে আবারও তুলে ধরতে চাই। আপনারা জানেন যে দেশনেত্রী এখন এখানে আছেন, লন্ডনে আছেন। উনি যখন লন্ডনে আসলেন, আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে নিয়ে গেছিলাম। ওভাবেই ছিল, ডাক্তাররা বলেছিল সবকিছু দেখে যে ওনাকে সাথে সাথে হসপিটালে হবে। তো হসপিটালে একদিন একটা নার্স ডিউটিরত ছিল। নার্সটি নাইজেরিয়া খুব সম্ভব নাইজেরিয়া থেকে। তো নার্সটি যখন আসলো, ওর যখন ডিউটি শুরু হলো, তখন আম্মার রুমে আসলো নার্সটা। তো আমি এবং আমার স্ত্রী তখন ওখানে ছিলাম। এসে নার্সটা একটা কথা বললো যে আমি জানি যে তোমার এখানে ডিউটিতে আমি আছি, কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি। রোগী হিসাবে তো তুমি এখানে আসছো, তোমার ফাইল দেখেছি আমি জানি, কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি। তো আমরা জিজ্ঞেস করলাম কিভাবে তুমি অন্যভাবে ওনাকে চেনো, তুমি তো অন্য দেশের মানুষ। তখন সেই নার্সটা বলছে যে তুমি যে তোমার দেশে, তুমি যখন প্রধানমন্ত্রী ছিলে, তোমার দেশের নারীদের শিক্ষার জন্য তুমি যেই পদক্ষেপ গ্রহণ করেছো, যার ফলে এখন তোমার দেশের বহু মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে, আমাদের সরকার ঠিক এই কি পলিসি, তোমার পলিসিটা নিয়ে এসে আমাদের এখানে বসিয়েছে। ফলে আমাদের দেশেরও বহু মেয়ে আজ শিক্ষিত হয়েছে, যাদের শিক্ষার সুযোগ পাওয়ার কোনো সুযোগ ছিল না, যাদের শিক্ষিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তোমার ওই পলিসির জন্য আজকে আমিও শিক্ষিত, আমার মেয়েও আজকে পড়ালেখার সুযোগ পাচ্ছে। তো এখন দেখুন, দেশনেত্রী খালেদা জিয়ার একটি পলিসি, বিএনপির একটি পলিসি তথা বাংলাদেশের একটি পলিসি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা বিদেশে চলে গিয়েছে, অন্য দেশে চলে গেছে, আরেক মহাদেশে পর্যন্ত সেটি তারা গ্রহণ করেছে। তো অর্থাৎ বিএনপি নারীদের জন্য কাজটি করেছে। আমাদের সময় পিএসসি চেয়ারম্যানও কিন্তু মহিলা ছিলেন একজন। আপনি দেখেছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়, এটি কোন সরকারের আমলে করা আপনি কি জানেন? মহিলা বিষয়ক মন্ত্রণালয় বলেন তো আপা, কোন সময় করা? জিয়াউর রহমান করেছিলেন। রাইট, ইউ আর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল। কাজেই আমাদের কাজগুলি দিয়ে প্রমাণ করে, হ্যাঁ আমরা হয়তো যতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো ততটা আমরা করতে পারিনি, কিন্তু আমাদের যে করার ইচ্ছা আছে, করার লক্ষ্য আছে, এই সবগুলো কিন্তু প্রমাণিত। এখন আপনার মতো আরো পারভিন তো দেশে তৈরি হতে হবে। আপনি যদি কোনো একটি পদের জন্য যোগ্য না হন, আপনাকে যদি ওই দায়িত্বটা আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি সকলকে আশেপাশে সকলকে বিপদে ফেলবেন, আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। আপনাকে তো যোগ্য হতে হবে, তাই না? কাজেই আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে যেই সুযোগগুলো আমরা তৈরি করতে চাচ্ছি নারীদের জন্য, নারীরা সেই সুযোগগুলি গ্রহণ করবেন এবং তাদেরকে নিজেদেরকেও সাহস করে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু সম্ভব। আপনাদেরকেও ভূমিকা নিতে হবে। যে সুযোগটা সরকার তৈরি করে দিবে, ইনশাল্লাহ আমাদের আগামী সরকার যে সুযোগটা তৈরি করে দেবে, আমরা সরকার গঠনে সক্ষম হলে পরে আপনাদেরকে সেই নারী হিসেবে আপনাদেরকে সেই সুযোগটা নিতে হবে। শেষে আবারও বলি, আমার ক্যাপাসিটি হচ্ছে 300 সিটে, আপনার ক্যাপাসিটি 400 সিট।
ধন্যবাদ, ধন্যবাদ। আমি পঞ্চগড় জেলাকে আহ্বান করব প্রশ্নে আসার জন্য। বক্তা আছে যার পরিশ্রমে আজকে অনুষ্ঠানটি সফল হয়েছে। সদস্য সচিব পঞ্চগড় জেলার ফরহাদ হোসেন আজাদ, উনি ওনার শুভেচ্ছা বক্তব্য দিতে পারেনি। আপনি যদি অনুমতি দেন আমি একটু আজাদকে বক্তৃতা দিতে চাই। আজাদ বক্তৃতা দিবে, ঠিক আছে। মহাসচিব সাহেব আছে, ওনাকে জিজ্ঞেস করেন। জি আমি মাননীয় সদস্য, জি ঠিক আছে। তবে আজাদ মিয়া, তোমার বক্তব্যটা প্রায় শুনি, কথা শুনি। আজকে তো অন্যদের সাথে যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, ওনাদের সাথে তো আমার বেশি কথা নেই, সেজন্য ছোট দিও বক্তব্যটা, যাতে ওনাদের দুইজনের কথা বেশি শুনতে পাই। আজাদের বক্তব্য সংক্ষেপ করতে হবে, কারণ অন্যদের বক্তৃতা শোনার জন্য তো আজকে সবাই এসছেন। আচ্ছা, আমি 2 মিনিট বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 13 জুলাই 2023 থেকে প্রশিক্ষণ কর্মশালা এবং জনসম্পৃক্ততা পর্যায়ক্রমে বিভাগ এবং আজকে জেলা পর্যায়ের এই কর্মশালার শ্রদ্ধাভাজন সভাপতি জাহিদুল ইসলাম কাচ্চু, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ উপস্থিত মঞ্চে পঞ্চগড়ের কর্মশালার মাহাতে আমিন সহ এবি মোশাররফ ভাই সহ কর্মশালা নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত পঞ্চগড়ের 8টি উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় প্রধান অতিথি, আমি আপনার একটা বক্তব্যের ভিডিও লাইন থেকে শুরু করে আমি আমার বক্তব্য বলে শেষ করব। গত কয়েকদিন আগে ইউটিউবে আপনার একটি বক্তব্য ছড়িয়ে গিয়েছিল। আপনি বলেছেন যে আপনি আপনার মায়ের পিছনে 1টি টাকার জন্য 2টি টাকার জন্য ঘুরঘুর করেছিলেন স্কুলে যাওয়ার পূর্বে, এবং সেই টিফিনের সময় আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে টিফিন খাবেন বলে, এবং সেই রেফারেন্স ধরে আপনি বলেছেন আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে এখন জনগণের পাশে ঘুরঘুর করে মানুষের মন জয় করতে হবে, জনগণের মন জয় করতে হবে। আমি আজকের এই কর্মশালা থেকে বলতে চাই, আসুন আমরা শপথ নেই। আমাদের প্রিয় নেতা ছোট্ট একটি ক্লিপের মধ্য দিয়ে আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতটা ধারণ করে আমরা পঞ্চগড় জেলার এই 5টি উপজেলা এবং 3টি পৌরসভা যত শীর্ষ নেতৃবৃন্দ আসছি, আমরা যে এখানে শপথ নেই, আমরা আজকে থেকে আমরা ঠিক ওনার উদ্ধৃতিকে ধারণ করে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানুষের পিছনে, জনগণের পিছনে ঘুরঘুর করব। তাহলেই আমি মনে করি আমাদের এই 31 দফার যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন হবে। আর সবশেষে বলতে চাই, প্রিয় নেতা, ইতিমধ্যেই আপনি যে 31 দফা দিয়েছেন, সে 31 দফার মধ্যে বিশেষ করে নারী ফ্যামিলি কার্ড, আমি যখন এই গ্রামে গঞ্জে গিয়েছিলাম, সেইখানে নারী ফ্যামিলি কার্ড যেমন নারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছেন, পাশাপাশি কৃষকদের যে প্রমোদনা কার্ডের কথা বলেছেন, সেক্ষেত্রেও কিন্তু কৃষকের মধ্যে অনেক আমাদের উজ্জীবিত ভাব তৈরি করেছে। আমি আশা করব আমাদের এই পঞ্চগড় অঞ্চলের 90% কৃষক, সেটা মাথায় রেখে আমি আশা করব এই বিষয়ে আপনি যদি আমাদের কৃষকদের, নারীদেরকে সেই ধরনের একটু ব্যাখ্যা দেন, আশা আলো দেখান, তাহলে মনে করো আবার সবাই উজ্জীবিত হব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ফরহাদ হোসেন আজাদ। আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ইউনুস শেখ। ইউনুস শেখকে আমি আহ্বান জানাচ্ছি। পিছনে মাইক, এই মাইক দিচ্ছি, আপনি ওখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব, আমার প্রশ্ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে আনসার বিডিবি গঠন করেছিলেন। আপনারা জানেন, আমরা অনেকেই জানি যে 68,000 গ্রামে প্রায় 60 লক্ষ আনসার বিডিবি সদস্য রয়েছেন। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা আগামীতে যদি বিএনপি পাওয়ারে আসি, কারণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করার উদ্দেশ্যই ছিল বহির্বিশ্বে যেন আক্রমণ থেকে আমরা না হলে এদেরকে সামরিক 8 দিন, 10 দিন বা 15 দিন
প্রশিক্ষণ দিয়ে যেন আমরা দেশকে রক্ষা করতে পারি। এই ব্যাপারে বিএনপি আগামীতে আনসার ভিডিপির জন্য আমরা গ্রামগঞ্জে যে 15 জন 16 জন ট্রেনিং প্রাপ্ত রয়েছেন তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা। প্রশ্ন একটা আরেকটা প্রশ্ন, গ্রাম সরকার আমরা যখন 78-79 সালে কলেজ সংসদ নির্বাচনের জন্য যেতাম ছাত্রদের কাছে, তখন তার বাবা পরিবার বলতো যে আপনার আমরা তো গ্রাম সরকার সদস্য, আমার ছেলে অবশ্যই কলেজ সংসদ নির্বাচনে ভোট দিবেন। তো এই ব্যাপারে গ্রাম সরকারের ব্যাপারে আপনার আগামীতে যদি আমরা বিএনপি ক্ষমতা আসতে পারি এরকম কোন কর্মসূচি আছে কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউনুস আপনাকে প্রশ্নের জন্য। প্রথমত আপনার প্রশ্নের মধ্যে দুটো, একটা হচ্ছে যে আনসার ভিটিপি যে বিষয়টি সেটা, আরেকটা হচ্ছে গ্রাম সরকার। তো একটা একটা করে আসি আমি। আপনি যেটা বলেছেন ভিটিপি বা আনসার এইটা তৈরি করা হয়েছিল ঠিক অন্য কোন দেশের সাথে বা বহির্বিশ্বের সাথে যুদ্ধ হলে তার জন্য না, মূলত এটা তৈরি করা হয়েছিল আমাদের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এগুলোকে রক্ষা করার জন্য। তো আমি মনে করি যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে পরে এই ফোর্সটাকে আমি মনে করি আরো শক্তিশালী করা দরকার। কারণ শহীদ রাষ্ট্রপতি এই বাহিনীগুলো গঠন করেন তখন দেশের জনসংখ্যা ছিল 9 কোটির মতো, এখন জনসংখ্যা 20। কাজে এই জনসংখ্যার আইন শৃঙ্খলা রক্ষা করা এখন আরো অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। সেই জন্য আমি মনে করি তাদের ট্রেনিং বা তাদের সুযোগ সুবিধা অর্থাৎ তাদের আকার আয়তন আরো বাড়ানো উচিত। একা হয়তো পুলিশের সবসময় সব কিছু দেখভাল করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে যদি তাদের একটা সাপোর্টিং ফোর্স থাকে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেটার করা সহজতর হবে। এটি গেল একটা বিষয়। গ্রাম সরকারের যে বিষয়টি বলেছিলেন এটি আমি মনে করি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি আগামী দিনে যারা জনপ্রতিনিধি আসবেন আমার মনে হয় আলোচনা করে যদি প্রয়োজন হয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটি এখনই আপনাকে আমি কিছু বলতে পারছি না এই ব্যাপারে। মহাসচিব সাহেব এখন কিছু অ্যাড করবেন কিনা এই ব্যাপারে, যদি কিছু বক্তব্য থাকে? জি, ধন্যবাদ। আসলে গ্রাম সরকার যে কনসেপ্টটি, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এটা গ্রহণ করেছিলেন তার সামনে যে মূল লক্ষ্যটি ছিল সেটি হচ্ছে যে সরকার এবং দলকে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং মূলত গ্রাম পর্যায় থেকে দলকে সংগঠিত করা এবং প্রতিটি গ্রামে যেন বিএনপির শক্তিশালী সংগঠন তৈরি হতে পারে সেই লক্ষ্যটি তার সামনে ছিল এবং সেভাবেই তিনি কাজ শুরু করেছিলেন। সেই জন্যই গ্রাম সরকারটি তৈরি হয়েছিল। কনসেপচুয়ালি এটা একটা অত্যন্ত সুন্দর চমৎকার একটা ধারণা, কনসেপ্ট। কারণ গ্রাম থেকে যদি আমরা আমাদের সরকারটাকে আমরা তৈরি করে আনতে পারি, জনগণকে ট্রেন আপ করে জনগণকে দায়িত্ব দিতে পারি তাদের উন্নয়ন, তাদের বিচারের কাজ এবং তাদের আপনার বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে গ্রামে সেই সমস্যাগুলো সমাধান করা। বিশেষ করে গ্রামে যেহেতু কৃষি প্রাধান্য সবচেয়ে বেশি, কৃষকের প্রাধান্য বেশি, সেই সমস্যাগুলো সমাধান করা, তাদের সমাধান করার বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। সেই দিক থেকে পার্টি সিদ্ধান্ত নেবে সবার আগে। এটাই প্রচলিত নিয়ম যে আমরা পার্টি হিসেবে গ্রাম সরকারকে আবার চালু করব কিনা। যদি আমরা পার্টিতে সিদ্ধান্ত নেই তাহলে অবশ্যই সেটা পরবর্তীকালে আমরা যখন সরকারে যাব, সেই সরকারে গেলে সেই পার্লামেন্টে সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মনোয়ারা বেগম ইতি। আমি দেবীগঞ্জ উপজেলা 9 নং দেবীডোবা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের ওয়ার্ড সভাপতি। দেশ গঠনে বিএনপির 31 দফায় 24 নম্বর দফায় বলা হয়েছে নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ। এখানে আমার প্রশ্ন হলো, আমি একজন নারী,
আমি একজন গৃহিণী, পাশাপাশি আমি একজন ব্যবসায়ী নারী। এক্ষেত্রে নারীকে ব্যবসায়ী অঙ্গনে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিএনপির কি পদক্ষেপ নিবে এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ বোন প্রশ্নের জন্য। আমার মনে হয় একটু আগে পারভিন উনি কথা বলেছিলেন, তার মধ্যে মোটামুটি ভাবে কভার হয়। এখন আপনি বলেছেন নারী এন্টারপ্রেনার যারা, তাদের ক্ষেত্রে কি সাপোর্ট আমরা দিতে পারি। নারী এন্টারপ্রেনারদের ক্ষেত্রে আমাদেরকে হয়তো ক্ষেত্র বিশেষে কিছু আলাদা সাপোর্ট দিতে হতে পারে। বিশেষ করে ধরেন ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট টাউনগুলোতে বা মফস্বল শহরে এরকম ছোট ছোট অনেক নারী উদ্যোক্তা বা নারী কৃষক আছেন, অনেক নারী কৃষকও কিন্তু আছেন অনেক। একটু আগে আজাদ যেটা তার বক্তব্য বলছিল যে আমরা ফ্যামিলি কার্ড করব এবং আমরা ফার্মার্স কার্ড কৃষকদের জন্য করব, ওখানে নারী কৃষক যারা তাদের জন্য ওই কার্ডের মধ্যে একটি ব্যবস্থা রাখার আমরা চিন্তা ভাবনা অলরেডি করছি, এর ভিতরে আলাদাভাবে একটা করছি যে তাদেরকে আমরা নারীদের ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে গ্রাম পর্যায়ে, ছোট শহরগুলো পর্যায়ে, মফস্বল ডিস্ট্রিক্ট টাউন পর্যায়ে, ওনারা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে থাকেন। এখানে খুব বেশি ক্যাপিটালের প্রয়োজন নেই এবং তুলনামূলকভাবে দেখা গিয়েছে নারী উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু যেই লোনটা নেন সেই লোনটার রিপেমেন্টও বেটার তাদের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নারীদের রিপেমেন্টটা অনেক বেটার অন্যান্য ক্ষেত্র থেকে। তো সেই জন্য আমাদের ওভারঅল চিন্তা ভাবনার মধ্যে একটি আছে যে আমরা চেষ্টা করব, আমাদের পক্ষে সেই সুযোগটা তৈরি হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে নারী এন্টারপ্রেনারদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য। ক্ষেত্র বিশেষে ধরেন মর্টগেজ পলিসি বা অন্যান্য অনেক কিছু আছে যেগুলো কিছুটা যদি সম্ভব হয় আইনগতভাবে সেটাকে রিল্যাক্স করা, কিছু সুবিধা যদি তাদের জন্য তৈরি করা সম্ভব হয় সেগুলো তৈরি করা, যাতে বড় হলে খুব ভালো, যদি বড়ও না হয় ছোট ছোট ক্যাপিটাল দিয়ে যাতে নারী উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানটিকে চালাতে সক্ষম হন। আবুল বাশার আজাদ, বোদা উপজেলা কৃষক দলের সদস্য সচিব। এরপরে দিনাজপুরে যাব আমরা। আসসালামু আলাইকুম। মুখের সামনে রাখেন। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। জি অনেক দূরে তো, দেশে তাড়াতাড়ি আসেন। জি আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু আমি কৃষক দলের লোক, কৃষি নিয়ে কথা বলি, যেটা 27 নম্বরে আছে। আমি ধন্যবাদ জানাতে চাই সর্বপ্রথম যে এখানে যে শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা যে বীমার কথা বলা হয়েছে, এটা যদি হয় এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশ্ন হচ্ছে যে কৃষকদের ক্ষেত্রে বড় যেটা সমস্যা সেটা হলো মূল্য। আর এই মূল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগীরা। এখানে মধ্যস্বত্বভোগীদের কিভাবে দমন করা হবে এটা সুস্পষ্ট ভাবে বলা নাই। এইটাই প্রশ্ন যে এদের কিভাবে দমন করা হবে, এটা আমার প্রশ্ন। আর সার এই যে বলতেছে আমার একটাই প্রশ্ন, আমার দৃষ্টি হলো না, এটা দাবি সারের যে বিষয়টা সকলে বলতেছে কিন্তু সার, যে বর্তমানে যে ডিলার গুলো আছে এরা কিন্তু ফ্যাসিস্টদের নিয়োগ প্রাপ্ত। এরা কিন্তু বিভিন্ন ভাবে এই যে আওয়াজ দেখেন ডিলার, সকলেরই কিন্তু এই কথাটা, এই ফ্যাসিস্টদের ডিলার যারা এরা কিন্তু বিভিন্ন ভাবে আমরা ইনশাল্লাহ আগামীতে ক্ষমতা আসলে আমাদের ফাঁদে ফেলানোর চেষ্টা করবে। আমরা চাই সকলে এই সমস্ত নিয়োগপ্রাপ্ত ডিলার অবশ্যই প্রথম দিনে যেন বাতিল করা হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আপনার দুটো প্রশ্নের দ্বিতীয় যেটা, স্বাভাবিকভাবে যারা প্রকৃত ডিলার না বা যেটার জন্য প্রকৃতভাবে উপযুক্ত না, সেটা তো একটি জনপ্রতিনিধিশীল সরকার, একটি গণতান্ত্রিক সরকার সেরকম কিছু থাকলে সেটা বাতিল করবে, এটা নর্মাল ব্যাপার। একটি গণতান্ত্রিক সরকার যদি দেখে যে একজন ব্যক্তিকে কিছু একটা দেওয়া হয়েছে কিন্তু সে সেটার উপযুক্ত না বা যোগ্য না, তাহলে তো অবশ্যই সেটা বাতিল হবে, এটা তো নর্মাল ব্যাপার। এটা গেল একটা। দ্বিতীয় প্রথম প্রশ্নটা আপনার কি ছিল সারের বিষয়? প্রথমটা
আরেকবার বলেন, শুনতে পাচ্ছি না, পঞ্চগড়ের আওয়াজ আসছে না, মিউট হয়ে গেছে। মধ্যস্বত্বভোগী যারা মূল্যের ক্ষেত্রে, কৃষি মূল্যের ক্ষেত্রে বড় সমস্যা, এটা কিন্তু সুস্পষ্ট ভাবে এখানে বলা নাই। এটাকে কিভাবে দমন করা হবে, এটাই প্রশ্ন। আচ্ছা, প্রথমত জিনিসপত্রের দামগুলো মোটামুটি ভাবে যাতে কৃষকও পায়, একইভাবে ক্রেতা আমরা যারা ক্রেতা আছে আপনাদের কাছ থেকে বিভিন্ন ফসলের বা জিনিসপত্র আমরা কিনি, এরাও যাতে মোটামুটি একটা রিজনেবল স্বাভাবিক দামের মধ্যে জিনিস পায়, তার একটা ব্যবস্থা করা। এখন আপনি মধ্যস্বত্বভোগী যেটা বললেন, দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার কাছে যদি একটা দা থাকে, দাটা দিয়ে আপনি জঙ্গলও পরিষ্কার করতে পারবেন, আবার দাটা দিয়ে আপনি কাউকে আঘাতও করতে পারবেন, তাই না? অর্থাৎ আপনি কিভাবে জিনিসটাকে ব্যবহার করছেন। তো এখন অর্থনীতির মধ্যে, এটা পৃথিবীর সব জায়গায়, অর্থনীতির মধ্যে মধ্যস্বত্ব ভোগ বলতে, মিডলম্যান বলতে কিছু বিষয় আছে, থাকেই। এটাকে একবারে হয়তো আমরা বাদ দিতে পারবো না। এখন এখানে যারা কৃষক এবং ক্রেতা উভয়কে ঠকাচ্ছে, এই লোকগুলোর ব্যাপারে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারি। মানে কৃষকের কাছ থেকে 5 টাকায় কিনলো একটা জিনিস, সে ঠিক আছে 8 আনা 4 আনা লাভ করতেই পারে, ঠিক আছে 5.25 বা 5.5 টাকায় সে এনে এই জায়গায় বিক্রি করলো ক্রেতার কাছে, এটা হতেই পারে স্বাভাবিক। কিন্তু 5 টাকায় কিনে সে 20 টাকা, মধ্যখানে 15 টাকা সে রাখলো, 20 টাকায় নিয়ে ক্রেতার কাছে বিক্রি করলো, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে মানুষ ঠকানো। কাজে এরকম যারা করছে এদেরকে আমাদের বের করতে হবে, এরা কারা। যারা স্বাভাবিকভাবে করছে, এটা অর্থনীতির এটা অর্থনীতির ধর্ম, অর্থনীতির ভিতরে আপনার মধ্যস্বত্ব থাকবে। একদম যে গ্রো করে, যে প্রডিউসার, যে গ্রোয়ার, সে ডাইরেক্ট একদম চলে যেতে পারে না মার্কেটে, যায় না আর কি, যে কোনো কারণে। কৃষকের জন্য বিভিন্ন বিষয় থাকে, যে কৃষক একজনকে দিয়ে দিল, সে নিয়ে গিয়ে আবার মার্কেটে নিয়ে গেল। অর্থনীতির বিষয়টা এরকম ভাবেই চলে। কিন্তু যারা অন্যায়ভাবে কাজটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এর বাইরে আরেকটি বিষয় আমরা চিন্তা করছি, অলরেডি আমরা সেটা এখানে বলেছি, যে কৃষকদের ক্ষেত্রে দেখা গেছে, যেমন ধরেন ঠিক আছে আপনি পেঁয়াজ বা বাঁধাকপি উৎপন্ন করছেন, বাঁধাকপিটা আপনি একটা সময় অনেক দামে বিক্রি হচ্ছে, কয়দিন পরে দামটা একদম পড়ে যাচ্ছে। কেন? যখন রাখার জায়গা পাচ্ছেন না আপনি, বেশি হলো। তো আমরা যেটা বলেছি, আমরা থানা বা উপজেলা লেভেলে আমরা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ তৈরি করার চিন্তা ভাবনা করছি, যেখানে কৃষক যেই সময়টা আপনার ফসলটা নর্মাল ভাবে মাঠ থেকে আসে, সেই সময়টা বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন ওটার সিজন শেষ হয়ে যাচ্ছে, তখন সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তারপরেও যাতে আপনি মার্কেটে নিতে পারেন, সেটার আমরা ব্যবস্থা করছি। এবং আমরা মনে করি এই জিনিসটা যদি করা সম্ভব হয়, জিনিসপত্রের দামটা অনেকটা সহনশীলতার মধ্যে রাখা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কারোর নাম বলতে চাইছি না, কারোর দোষে যাচ্ছি না আমি, বাট কিছু ব্যক্তি আছে, সেটা বিভিন্নভাবে আছে, এরা অ্যাকচুয়ালি কারো না, এরা নিজেরাই নিজেদের, তারা বিভিন্নভাবে পথে ঘাটে চাঁদাবাজি করে, যার জন্য জিনিসের দাম বাড়ে। এইগুলোকে আমাদের ধরতে হবে, এদেরকে আমাদের ধরতে হবে। এরা পোশাকে থাকে, পোশাকের বাইরে থাকে, বিভিন্ন রূপে এরা থাকে। এরা শুধু নিজেদেরটাই বুঝে, এরা কোনো কারো না, এরা নিজেরাই নিজেদের স্বার্থ। কাজে এদের জন্য জিনিসের দাম বাড়ে, এদেরকে আমাদের পাকড়াও করতে হবে, এদেরকে আমাদের আইনের আওতা আনতে হবে। আমরা সামগ্রিকভাবে যদি এই কাজগুলা করি, তাহলে আমরা মনে করি যে অনেক জিনিসপত্রের দাম, কৃষকের ন্যায্য মূল্য, এই অনেকগুলা জিনিসকে আমরা মোটামুটি ভাবে আমরা একটা সহনশীলতার মধ্যে আনতে সক্ষম হব। মিস্টার আবুল কালাম, মোটামুটি একটু অনুমতি দিলে আমি একটা অ্যাড করতে চাই, সাপ্লিমেন্ট করতে চাই। নিশ্চয়ই, প্লিজ। আসলে এই বিষয়টা আমি অর্থনীতি ছাত্র হিসেবে, এটা আমার আপনার একটা সাবজেক্ট ছিল, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাও দেখেছি। এটা কৃষকদের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা বিষয়, এবং ভোক্তাদের জন্য, যে মধ্যস্বত্বভোগীরা বেশিরভাগ অংশ নিয়ে চলে যায়। এটার একটা বড় আপনার সমাধান আছে, যেটা বিভিন্ন দেশে আপনার এটা আপনার অ্যাপ্লাই করা হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে, টু ফর্ম কোঅপারেটিভস, সমবায় আপনার তৈরি করা, আপনার কৃষকদের মধ্যে যারা উৎপাদন করছেন তাদের সমবায় তৈরি করা, এবং তারা তাদের সংগঠনকে শক্তিশালী করলে তখন সেই মধ্যস্বত্বভোগী বলেন, অন্য কেউ বলেন, তার পক্ষে ডিফিকাল্ট হয় ওইভাবে আপনার মুনাফাটাকে নিয়ে চলে যাওয়া। এটা আপনার পসিবল, এটার উপরে কাজ করা যেতে পারে। ভবিষ্যতে আমরা আমাদের দলের পক্ষ থেকেও এটার উপরে কাজ করে বিকল্প
প্রস্তাবগুলো আমরা নিয়ে আসতে পারি ভবিষ্যতের জন্য, যখন আমাদের সরকার এটার উপরে কাজ করবে। সমবায়ের মাধ্যমে কিছু তো আছে বাংলাদেশে, কিছু কিছু জায়গায় আছে। ওটা আছে, আরো এটাকে আমরা ব্যাপক আকারে আনতে হবে, যাতে যেমন ধরেন আপনার ভারতে, হরিয়ানা এবং ওই অঞ্চলগুলোতে কৃষকদের একটা বিশাল শক্তিশালী সংগঠন আছে, এবং তারা আপনার এমন একটা অবস্থা তৈরি করতে পারে তাদের আপনার প্রোডাক্টের দামের জন্য, যে সরকার রীতিমতো বাধ্য হয়, আইন পরিবর্তন করতে বাধ্য হয়। ওই ধরনের সংগঠনের খুব অভাব আছে বাংলাদেশে। উৎপাদনকারীদের মধ্যে আপনার এখানে একটা বড় দুর্বলতা হচ্ছে যে তাদের কোনো সংগঠন নেই, এই কারণেই তারা মাঠটা খায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক দলের মাধ্যমে চেষ্টা করতে পারি এটাকে আমরা অত্যন্ত শক্তিশালী সংগঠনে পরিণত করবার জন্য। ধন্যবাদ। এবার কোন জেলায় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, দিনাজপুর জেলা। জি, চলেন দিনাজপুর মহানগরে। আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি লায়লা আরজুমান সুইটি, সভাপতি পৌর মহিলা দল, পার্বতীপুর। পার্বতীপুর পৌর মহিলা দলের সভানেত্রী। আমার এখানে একটি কোশ্চেন হচ্ছে, দিনাজপুর লিচুর জেলা, সুস্বাদু এই ফল খুব স্বল্প সময়ের জন্য পাওয়া যায়। বিশ্বব্যাপী এবং দেশে এটি কিভাবে সারা বছর সংরক্ষণের ব্যবস্থা করা যায় সে সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া যায়? এই সাথে আমার আরেকটি কোশ্চেন রয়েছে, আমি পেশায় একজন শিক্ষক, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করি তারা 10টা থেকে 4টা পর্যন্ত শ্রম দেই, এবং আমরা অনুর্বর শিক্ষার্থী নিয়েই কাজ করি। এখন কথা হচ্ছে, আমরা যারা চাকরি শেষে আমাদের কোনো পেনশন থাকে না, বিশেষ করে আমরা যারা নারী, আমাদের জন্য খুবই সমস্যা। সে সময় আমাদের শরীরে ক্ষমতা থাকে না, পরিশ্রম করার বল থাকে না, তখন নির্ভর করতে হয় সন্তানের উপরে। এখন এই সময়টায় আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে থাকি। আমরা যারা নারী শিক্ষক আছি তাদের জন্য যদি আমাদের দল কখনো ক্ষমতায় আসে, আল্লাহ যদি চায়, তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেই বিষয়ে জানার আমার আকুল আবেদন। ধন্যবাদ। জি, আলাপ, আপনাকে ধন্যবাদ। প্রথমত লিচু দিয়ে শুরু করি, সুস্বাদু ফল। এটা আপনার খুব সম্ভবত আমাদের একজন প্রশ্ন করেছিলেন, জাকির বোধহয়, খুব সম্ভব, না খোকন বোধহয়, দিনাজপুরের, চালের ব্যাপারে। তো লিচুটাও যেটা আছে দিনাজপুরের, লিচুটার আমাদের যেই প্রোডাকশন যতটুকু হয় সেটা আপনি বিশ্বব্যাপী সেটা সাপ্লাই করার মতন অত প্রোডাকশন হয় না, কারণ দেশের মানুষকেও দিতে হবে, তারপরে আপনি বিদেশেও পাঠাবেন, সেই পরিমাণ হয় না। প্রোডাকশনটা যদি আমরা বাড়াতে পারি, বাড়ানোরও একটা লিমিট আছে, তারপরেও চেষ্টা করা হবে। প্রোডাকশনটা বাড়াতে পারলে অবশ্যই বিদেশে তো কিছু পাঠানো যাবে। বছরব্যাপী বোধহয় খুব সম্ভব লিচু প্রিজার্ভ করা সম্ভব না। আমার মনে হয় না এমন কোনো কোল্ড স্টোরেজ আছে যেখানে আপনি বছরব্যাপী করতে পারবেন। তবে যদি আমাদের কৃষি সায়েন্টিস্ট যারা আছে ওনারা যদি রিসার্চ করে কোনো একটি লিচুর জাত উদ্ভাবন করতে পারেন, এখন যেরকম 12 মাসি আম হয়, যদি 12 মাসি লিচু হয় তাহলে সেটা হয়তো সম্ভব হতে পারে। এটি গেল লিচুর ব্যাপার। আপনার পেনশনের যে বিষয়টি আপনি বলছেন, এটি শুধু নারীদের জন্য না, এটি আমি মনে করি মোটামুটি ভাবে শুধু নারী না, নারী পুরুষ শিক্ষক অর্থাৎ যে কোনো কর্মজীবী মানুষের ক্ষেত্রেই পেনশনের একটা স্কোপ মনে হয় তৈরি করা উচিত। পেনশনের বিষয়টি সব ক্ষেত্রেই ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা উচিত। আমাদের সেভাবে আইন তৈরি করে প্রত্যেকটা ক্ষেত্রে পেনশনের বিষয়টিকে নিয়ে আসা উচিত, কারণ একজন মানুষ একটা সার্টেন টাইমের পরে আর তার পক্ষে কাজ করা সম্ভব হয় না, কিন্তু তারপরেও তো তার জীবন
Recording stopped. কোম্পানি আপনার Recording in progress. বেতন থেকে কেটে নিয়ে নিবে যে ঠিক আছে আপনার হেলথের জন্য প্রতি মাসে হেলথের জন্য এই পরিমাণ টাকা, এবং আপনার যখন শেষ হয়ে যাবে কাজ, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, আপনার পেনশন বাবদ আপনার প্রতি মাসের বেতন থেকে এই পরিমাণ টাকা। কাজে আমরা এই সবগুলো বিষয়ে রিসার্চ করে সামগ্রিকভাবে আমরা একটা পেনশন স্কিম অবশ্যই চালু করতে পারি। এটা শুধু নারীদের ক্ষেত্রে নয়। আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও জেলা। জানেন যে 3টি জেলা দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও একই সাথে আমাদের এই কর্মশালা চলছে। এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। এ পর্যায়ে ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মির্জা ফয়সাল আমিন। ধন্যবাদ। সম্মানিত মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, উপস্থিত মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত ঢাকা থেকে আগত আমাদের আজকের এই কর্মশালার অতিথিবৃন্দ এবং উপস্থিত এখানে নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এর আগে শুরুতেই একবার বক্তব্য দিয়েছি, এখন বক্তব্য বেশি বাড়াবো না, কারণ সময়ের স্বল্পতা আছে। আমাদের অতিথিরা আবার ঢাকায় ফেরত যাবেন, ওনাদের নির্দিষ্ট সময়ে ফ্লাইট আছে। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই যে আপনারা সারা দিন ব্যাপী আজকের এই কর্মশালায় কি শিখলেন, কি জানলেন, সেটা আপনারা ভালো অনুধাবন করবেন। কিন্তু এই শেখাটা যদি আপনারা যে উদ্দেশ্যে এটা করা, অর্থাৎ জনসম্পৃক্ততা তৈরি করা, সেটাতে যদি কার্যকর ভূমিকা রাখতে না পারেন, তাহলে এই কর্মশালাটা বিফল হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি এই কর্মশালায় 31 দফা সম্পর্কে উপকৃত হয়েছেন কিনা, সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিনা, একটু হাত তুলে জানাবেন। এখন আমার কাছে একটা কমিটমেন্ট করতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা কমিটমেন্ট চাইব যে এই 31 দফা আপনারা এখন আপনাদের নিজের এলাকায় আপনারা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেবেন। আগামীতে যদি বিএনপিকে ক্ষমতায় যেতে হয়, আমরা যদি রাষ্ট্রতে সরকার গঠন করি, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই, তাহলে এই 31 দফার উপর ভিত্তি করে আমাদেরকে যেতে হবে। তাই আজকে আপনারা আমাদের কাছে কমিটমেন্ট করেন যে ইনশাআল্লাহ আগামীতে আপনারা এই 31 দফা নিয়েই জনগণের দোরগোড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আমি বক্তব্য বাড়াবো না, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এই টিমকে, যারা ঢাকা থেকে এসেছেন, অক্লান্ত পরিশ্রম করে একটা চমৎকার সারাদিনের একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে আজকে দিয়েছেন। এটি কর্মশালা আমরা উপভোগ করেছি, এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানকে, এই কর্মশালাটিকে সাফল্যমণ্ডিত করেছেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। পঞ্চগড় জেলার সভাপতি মোশাররফ। সংগ্রামী আহ্বায়ক, আজকে অনুষ্ঠানের সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু ভাইকে তার সমাপনী বক্তৃতা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব জাহিদুল ইসলাম কাচ্চু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রশিক্ষণ এই কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকলের শ্রদ্ধেয় জনাব তারেক রহমান। উপস্থিত আছেন মঞ্চে। আজকে এই কর্মশালাকে যিনারা সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন, নির্দেশক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে সম্মানিত অতিথিবৃন্দ,
সামনে উপস্থিত। আমার পঞ্চগড় জেলার 8টি ইউনিয়নের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নেটওয়ার্ক বোধহয় কল করেছে। পঞ্চগড়ের নেটওয়ার্কের প্রবলেম বোধহয়। ওদেরকে ফোনে বলো যে তোমরা তো ফ্রিজ হয়ে গেছো। মেহেদি আজাদকে ফোন দাও, ফোনে বলো। দিনাজপুরে চলে যাক, যদি আপনার তখন চলে আসতে পারতে। জি, আমার মনে হয় দিনাজপুরে চলে যান। দিনাজপুরের আমরা দিনাজপুর, যেহেতু পঞ্চগড় জেলার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত, আমরা দিনাজপুর জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলাল, মোফাজ্জল হোসেন দুলাল, আজকের সভার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। কাজেই উনাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যেটি কথা বলতে চেয়েছিলাম, প্রশিক্ষণ কর্মশালা, 31 দফা প্রশিক্ষণ কর্মশালা, আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই কর্মশালাটাকে 31 দফা আমরা যেন প্রত্যন্ত অঞ্চলে ছড়াই দিতে পারি। আমরা আমাদের এখানে শিখে গেলাম, জানে গেলাম, এটার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। 31 দফাকে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে আমি 1টি দফা বিশেষভাবে গুরুত্ব দেব। আগামী দিনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা, এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিনে আমরা যেন একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি সরকার গঠন করতে পারি। আমরা এই আশ্বাস আপনাদেরকে এবং এই আন্দোলনের শরীক হওয়ার জন্য, গণতন্ত্র উদ্ধার করার আন্দোলনের শরীক হওয়ার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। স্থানীয় 2টি সমস্যা আমাদের এখানে আছে। সেই স্থানীয় সমস্যা আমাদের পঞ্চগড় চিনির কল, আজকে 15-16 জন শ্রমিক, 4000 কৃষক আজকে বেকার, সেটা বন্ধ হয়ে আছে। আমি আমার নেতার দৃষ্টি আকর্ষণ করব, পঞ্চগড়ের জন্য এটা একটা কর্মসংস্থানের ব্যাপার। চা শিল্প, পঞ্চগড়ে চা শিল্প আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই চা শিল্পটাকে পুনরুদ্ধার করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করে আগামী দিনে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, অন্যথায় আন্দোলন 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 ছাড়া কোনো বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ। দিনাজপুর জেলাকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। দিনাজপুর জেলা। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলালকে তার সভাপতির বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব মহোদয় স্যার আসাদুল হাবিব দুলু ভাই, 13টি থানা 9টি পৌরসভা থেকে আগত এই বিশাল জেলার নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ঢাকাতে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি থাকলে আদাব। আমি শুভেচ্ছা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দিনাজপুরের বালুবাড়িতে যিনি বেনি দুলিয়ে তার শৈশব কৈশোর উত্তীর্ণ করেছেন, সেই স্নেহময়ী পুতুল, যিনি থার্ড ওয়ার্ল্ডের কিংবদন্তি নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে
পরিণয় সূত্রে আবদ্ধ হন আন্দোলনের সংগ্রামে, যিনি একজন কিংবদন্তি নেতৃত্বে পরিণত হন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। এবং প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে যে কথাটা বলবো, 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত দিনাজপুরে যে উন্নয়নটা হয়েছে, বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আমরা এক কথা সব থেকে খারাপ অবস্থায় আছি, যার প্রমাণ দিনাজপুরের মানুষ দিয়েছে। যে এখানে একজন হুইপ ছিলেন, যার ভাই আবার বলেছিলেন একজন বিচারপতি হয়েও যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। সেই ভাই ছোট ভাইয়ের বাড়িটা একটি ইটও কিন্তু দিনাজপুরের মানুষ রাখেনি, তাই না? বাড়িটা সমান করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যদি আমাদের হুকুম থাকে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে যেখানে প্রিয় নেতা আপনার মায়ের জন্ম, আমাদের স্নেহময়ী পুতুলের জন্ম, সেই জন্মস্থানকে উন্নয়নের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন এই আশাটা আমরা রাখি। আমি পরিশেষে আমি আপনাকে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে নেতা কর্মীদের আমরা বলবো, প্রশিক্ষিত কর্মী ছাড়া, প্রশিক্ষণের মতো একটা সংগঠন ছাড়া সফলতা লাভ করা খুব কঠিন। জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন সম্ভবত 6 কি 7 আগস্ট, যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথটা বড় পঙ্কিল, বড় পিচ্ছিল, বড় কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সুতরাং আজকে উনার সামনে আমি দায়িত্বহীন ভাবে আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো পাপ আমরা করে থাকি, আর পাপ করতে চাই না, আগামী দিনে আল্লাহর হুকুমে, খোদা তাআলার হুকুমে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং এই জাতির বিনির্মাণ করতে হবে। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শতবর্ষের ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দিনাজপুরের আপামর জনতা, যেখানে আপনার নানু এবং নানি সাহিত্য আছেন, সেখান থেকে আমি আপনাকে অনুরোধ করব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে, তাহলে বেগম খুরশিদজাহান চকলেটাপা স্থানীয়ভাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়ভাবে দিনাজপুরের মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন সহ অসংখ্য কাজ করেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের দিনাজপুরে অসংখ্য কাজ বাকি আছে, সেগুলো আপনার হাত দিয়ে সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে সশ্রদ্ধ সালাম জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। দিনাজপুর বাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় মহাসচিব যেহেতু এখানে উপস্থিত রয়েছেন, ঠাকুরগাঁ জেলাকে বলবো ওই জায়গা থেকে তার নামটা ঘোষণা করুক। ভাই না, জুয়েল করবে। জুয়েল বলো। গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা তথা বাংলাদেশিদের মুক্তির সনদ, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালার আজকের এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তর জনপদের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য নিয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই 31 দফা কর্মসূচির যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে 3টি জেলায়, তার প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে, এবং এই নতুন যে চিন্তা ভাবনা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, আমাদের সেই নেতা যারা তারেক রহমান, আজকের এই 3টি জেলায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 3টি জেলার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধ্বংসযজ্ঞে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, এবং এটি ভেঙে পড়া আজকে থেকে শুরু হয়নি, এটা বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে। যার ফলে আমরা দেখেছি যে প্রতিদিনে আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই অতি ধীরে ধীরে নয়, অতি দ্রুত একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছে। ফলে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, প্রত্যেকটিকে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে, নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে, প্রশাসন, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় আপনার সরকার, সবকিছুই, অর্থাৎ একটি আধুনিক রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। এটা উপলব্ধি করেই আমাদের দলের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া আরো আগে 2016 সালে তিনি প্রথম ভিশন 2030 একটা প্রস্তাব দেন, যেটাতে আমরা 2030 সালে কিভাবে দেখতে চাই বাংলাদেশকে। সেখানে আজকের 31 দফায় আমাদের চেয়ারপারসন যে বিষয়গুলো নিয়ে এসছেন তার বেশিরভাগই সেখানে সন্নিবেশিত হয়েছিল। মূল বক্তব্য বাড়াতে চাই না, এইটুকু বলতে চাই, এই 31 দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ। এই 31 দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি, ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, এবং আজকে আমাদের দলের চেয়ারপারসন, একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য যে নতুন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ধারণাগুলো তিনি নিয়ে এসেছেন 31 দফার মধ্যে দিয়ে। সেই 31 দফাকে জনগণের মধ্যে এটাকে ডেসিমিনেট করা, পৌঁছে দেওয়া, বিশেষ করে আমাদের নেতা কর্মী যারা আছেন তারা যেন বুঝতে পারেন যে 31 দফা কি এবং কেন, কিভাবে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া হবে। তাই সেই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেজন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা মনে রাখতে হবে যে এই 31 দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। আজকে অনেক সমস্যা আছে, বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে, আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার সত্য প্রস্তাবিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে আজকে 31 দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আপনার সাম্য একটা রাষ্ট্রে পরিণত করা, বিশেষ করে জনকল্যাণমূলক একটা রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের আছে সেটাকে বাস্তবায়িত করবার দল হচ্ছে একমাত্র বিএনপি। সেই লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনে আমাদের যে বিষয়গুলো আছে, নির্বাচন, সামনে যে বিষয়গুলো আছে, জনগণের মধ্যে সম্পৃক্ত হওয়া, আমি অনুরোধ করব আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে যে এইটাকেই সামনে রেখে আপনারা জনগণের সামনে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় বলে থাকেন, যে আপনারা একটা আদর্শে পরিণত হন। জিয়া রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল, এই দলকে আমরা সত্যিকার অর্থেই একটা আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছতে পারি, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। 31 দফাকে পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে
এটাই হোক আজকে আমাদের লক্ষ্য। ধন্যবাদ সকলকে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি। আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, 31 দফা বাস্তবায়িত হোক। ধন্যবাদ। প্রধান অতিথির নাম ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষভাবে অনুরোধ করার দরকার নেই, আমি নিজেই শুরু করে দিচ্ছি, আমাকে সময় নষ্ট করে লাভ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা কর্মশালা অনুষ্ঠানের সভাপতিবৃন্দ, আমাদের 3টি অনুষ্ঠানে সভাপতিবৃন্দ উপস্থিত, আমাদের সাথে আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর 3টি জেলার উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কালকে যখন আমি দেখছিলাম ডায়েরি যে আচ্ছা আজকে আমাদের আমার কি কি প্রোগ্রাম আছে, যখন ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড়ে এই 3টি নাম দেখলাম, কর্মশালাটি আছে আমি আগেই জানতাম, তো এই 3টি নাম যখন দেখলাম তখন কিন্তু আমার চোখে কতগুলো সিনারিও ভেসে উঠল। প্রতি বছর শীতের সময় কিন্তু এই 3টি জেলাতে আমি যেতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হতো। আমি দুস্থ অসহায় মানুষের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতাম এবং সেই কাপড়গুলো নিয়ে আমি যেতাম, যতজন মানুষকে সম্ভবত আমরা দেওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে আমরা দিতাম কাপড়গুলো। তো সেই সময়ের অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। একটা স্মৃতি, একটা স্মৃতি, যেই স্মৃতিটি মনে হলে ভালো লাগে, এরকম অনেকগুলো স্মৃতি। এখন নেতৃবৃন্দ, আজকে যে আমরা এখানে বসেছি, আমরা এখানে আলোচনা করছি, আমরা সারাদিন, আপনারা সকালবেলা এসছেন, আপনারা 3টি অনুষ্ঠানে যে নেতাকর্মীরা আপনারা এসছেন, আপনারা যখন প্রত্যেকটি কাউন্টার থেকে যার যার কার্ডগুলো নিচ্ছিলেন, এই যেই কার্ডটা আপনারা গলায় দিয়েছেন, এই কার্ডটা নিচ্ছিলেন, সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো। দেখে আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে, যেই উৎসাহ নিয়ে আমার নেতাকর্মীরা যার যার নিজের কার্ডটি বের করার চেষ্টা করছিলেন, নিচ্ছিলেন, ভিডিওটি দেখে আমার কাছে একটা অনুভূতি এসেছিল। সবগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি আমি যারা যায় ঢাকা থেকে, তাদের মধ্যে আমি বলে দিই যে ঠিক আছে, নেতাকর্মীরা এসছে, বসছে, আসছে, আমাকে পাঠাবা। তার একটা মূল কারণ হচ্ছে, দেখলে আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, আপনাদেরকে দেখি, তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি, পাশে থাকি। সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, যারা দপ্তর থেকে বিশেষ করে যায় এই অনুষ্ঠানগুলোতে, তাকে বলে আমাকে পাঠাবা ছবি, ভিডিওগুলো। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এই যে এসছেন, সারাদিন এখানে পরিশ্রম করেছেন, এই যে সকালবেলায় হয়তো ভোর 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন, আসতে সময় লেগেছে, আসতে শারীরিক কষ্ট হয়েছে, আপনি বাসের ভাড়া দিয়েছেন, নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন, নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন, নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন। আমার কেন জানি মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি, আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে, অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই, বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে, কই যাচ্ছেন ভাই, ওই যে আমাদের দলের 31 দফার অনুষ্ঠান আছে, বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন, এইভাবে অনেককে বলে। আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কেউ না কেউ আপনাদেরকে বলেছে ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন, তো বলেছে না নিশ্চয়ই। ওই যে ইউনুস মাথা নাড়ছে, পঞ্চগড় থেকে ইউনুস মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে, তার এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে, আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে, সে আপনাকে জানে, সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা, এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে দিয়েছে, এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে, আপনার দল পারবে।
এই জন্যই কিন্তু মানুষ বলে, আপনি আজকে মিছিল বের করেন, আপনার পিছনে শত হাজারো মানুষ। আপনি জনসভা করেন, আপনার জনসংখ্যায় শত হাজারো মানুষ। কেন? কারণ এই মানুষগুলো জানে যে বিএনপি নামক দলটি পারলে, ভালো কিছু পারলে এরাই করবে। সহকর্মীবৃন্দ, মানুষের এই আস্থা, মানুষের এই বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করার জন্য। আমাদের বহু নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে। বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে, বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে। কেন? ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ, এই দলটি কিছু করে। দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন, খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন, বিএনপি তো করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিএনপি তো করেছিল। আজকে অনেক শহরের অনেক ইন্টেলেকচুয়াল, অনেকে বলেন, বিভিন্ন জন বলেন, হ্যাঁ, বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি? গার্মেন্টস এক্সপোর্ট, বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকটি কি? রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। বিএনপি তো করেছিল এই দুটি। যেটাই বলুন, দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। কাগজ কলমের হিসাব। সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপির। হ্যাঁ, আমাদের লিমিটেশন আছে। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশন আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর। আমরা যে 31 দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি, দেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই 31 দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি, তা কিন্তু আমরা করিনি। আমরা সেটি যেমন করেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, বিভাগ বিভাগে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই যে মানুষগুলো বসে আছেন, হ্যাঁ, আপনি গলার মধ্যে যে কার্ডটি আপনি ঝুলিয়েছেন, সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য, এই দলের একজন নেতা। কিন্তু আপনি যখন কার্ডটি খুলে ফেলবেন, আপনি তো সাধারণ মানুষের একজন অংশ, তাই নয় কি? আপনি কি সমাজের ভিতরে বাস করেন না? আপনি এই মানুষের ভিতরে বাস করেন না? আপনার পরিবার আছে না? তাহলে তো তারা তো এই সমাজের অংশ, এই সোসাইটির অংশ, এই দেশেরই অংশ। অর্থাৎ আপনিও একজন জনপ্রতিনিধি হোক অথবা জনগণের অংশই হোক না কেন, জনগণের একজন হন না কেন, আপনিও সেই ব্যক্তি। আপনার মাধ্যমেই আমরা আমাদের 31 দফাকে জনগণের কাছে নিয়ে যেতে চাইছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছি। আমরা কিন্তু বসে নেই, আমরা জনগণের কাছে কমিট করেছি, জনগণের কাছে উপস্থাপন করেছি। মহাসচিব সাহেব কিন্তু ওনার বক্তব্যে বলেছেন একটু আগে, আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই 31 দফা দিয়েছি। হ্যাঁ, আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের, আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা সংস্কার উপস্থাপন কখন করেছিলাম? শুধু এইবারই না, সংস্কার বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, এগুলো তো সংস্কারেরই অংশ। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে আসার চেষ্টা করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনো ভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমি নর্মালি আমার অভ্যাসবশত যখন আমি আপনাদের সাথে এরকম মিটিং এ থাকি, যখন যে বক্তব্য দেন আমি নামটা লিখি,
বক্তব্যের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে আমি বুঝতে পারি এইভাবে সাইডে লিখি যে আমার যেই সহকর্মীটি বক্তব্য রাখলেন কি বিষয় উনি বললেন। তা আমি অভ্যাস মতন সবগুলো এই যে 31 দফার যতগুলো আমাদের কর্মশালা হয়েছে সবগুলোতেই তাই করি অভ্যাসবশত। কয়েকদিন আগে আমি আম্মা আসার পরে একদিন আম্মা, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাইয়ের স্ত্রী সন্তান আমরা বসে এমনি পারিবারিক ভাবে গল্প করছিলাম, কথা বলছিলাম। একই সাথে টিভি চলছিল। তো টিভিতে বাংলাদেশের এই টক শো গুলো চলছিল, টক শো গুলো দেখছিলাম। টক শো গুলোতে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। কি বিষয়ে আলাপ হচ্ছিল? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, ভারসাম্য তৈরি করা, কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, হতে পারবে না, সংসদের কতটুকু ক্ষমতা, কি পদ্ধতিতে ক্ষমতা হবে, এইরকম আরো বিষয়বস্তু। ঠিক আছে, শুনছিলাম, ভালো কথা, শুনছি। তারপরে পরের দিন, তারপরে আজ, গতকাল, গত পরশু আমার বিভিন্ন জেলার আমাদের ইউনিট, আপনারা যারা আমাদের ইউনিট প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে 31 দফা নিয়ে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, খুব আশ্চর্য লাগলো আমার কাছে। আমার যে সকল সহকর্মীবৃন্দ আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, আমি আপনাদের সাথে সংযুক্ত হবার আগে চলছিল, সিস্টেমের কারণে দেখতে পাচ্ছিলাম চলছিল। প্রশিক্ষক বৃন্দ যারা গিয়েছেন তাদের বক্তব্য রাখার পরে আপনারা তাদেরকে অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। 80%, 85% আপনাদের যেই জানার কৌতূহল বা জানার বিষয়গুলো ছিল সেগুলো ছিল সামাজিক বিষয় নিয়ে, শিক্ষা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, স্বাস্থ্য নিয়ে, পানি সমস্যা নিয়ে, এনভায়রনমেন্টাল সমস্যা নিয়ে, সামাজিক সমস্যা নিয়ে, এইরকম বিষয়গুলো ছিল। নারীর অধিকার নিয়ে এইরকম সমস্যাগুলো ছিল, এলাকার উন্নয়ন নিয়ে এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, এরকম বিষয়গুলো বলেছেন। এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কেউ না কেউ বলেছে ভাই এটা বলো, ওটা বলো, অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ 2-5 মানুষের সাথে বসেছেন, আত্মীয় স্বজনই হোক বা পরিচিত জনই হোক। এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি, সাধারণ মানুষ কোন কোন বিষয়ের পরিবর্তন চাইছে। খুব আশ্চর্য লেগেছে, আমাদের 31 দফার মধ্যে দুটোই আছে। আপনারা যেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন সেটিও আমাদের 31 দফায় আছে। টিভি খুললে আলোচনায় বা টক শোতে আমরা যেসব বিষয় দেখি, যেসব বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে ঢাকা শহরে, সেই সব বিষয়ও আছে তার মধ্যে। আমরা কিন্তু দুটো বিষয়ই দিয়েছি, আমরা সেই প্রেক্ষাপটে দিয়েছি এই দুটো বিষয়, অর্থাৎ কার ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, কি হবে না হবে সেটাও দিয়েছি, কৃষি নিয়ে কি হবে, কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে সেটাও দিয়েছি, স্বাস্থ্য নিয়ে কি হবে সেটাও দিয়েছি। সবগুলো ব্যবস্থাই আমরা 31 দফায় আনার চেষ্টা করেছি। কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন। তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের আদালতের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। অনেকে অনেক কিছু বলতে পারেন, আজকে সারাদিন ব্যাপী আপনারা এ ব্যাপারে আলোচনা করেছেন। আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। লিমিটেশন থাকতে পারে, একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে 100% সফল নাও হতে পারে, কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ।
যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান, একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা শুরু করব, যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে, তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে। সংস্কার চলমান প্রক্রিয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম, আপনাদের যেই প্রশ্ন, জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল হিসাবে, যেই রাজনৈতিক দলের উপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে, বিশ্বাস রাখে, আস্থা রাখে, সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই, এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। আপনারা দেখুন একটি সিম্পল একটি বিষয়, বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে, সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে। ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রোগীর মতন, ডায়াবেটিক রোগীর মতন। ডায়াবেটিস যদি হয়, সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায়, আস্তে আস্তে শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেমন 31 দফা পালন করব, 31 দফার বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ সুযোগ পেলে, একইভাবে আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে 100-র মতন শিশুকে হত্যা করা হয়েছে। কাজে এই শিশুগুলির কোনো অপরাধ ছিল না, এই শিশুগুলিকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে আসুন, আজকে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিভাবে আমরা 31 দফাকে বাস্তবায়ন করব, একইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই কর্মশালায়, আজকের এই কর্মশালায় আসুন, আমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে বলি কথাটি আমার বক্তব্যের শেষে। কেন বলি? কারণ বিষয়টিকে আমি বিশ্বাস করি বলেই বলি। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আজকের এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আজকের এই কর্মশালা শেষ হবে না।
আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল এই 3টি হল রুমের মধ্যে, কিন্তু এই সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, ঠিক এইভাবে আজকে এখানে 3টি হল রুমে 3টি আমাদের ইউনিট, জেলা হিসাবে যদি 3টি ইউনিট ধরি, 2300 নেতাকর্মী আপনারা এখানে আজকে উপস্থিত আছেন, 2300 প্রতিনিধি উপস্থিত আছেন। এই 2300 প্রতিনিধিকে আপনাদের প্রত্যেককে আপনাদের এলাকায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে যেতে হবে এবং এই 31 দফাকে আপনাদেরকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে। আপনাদেরকে পৌঁছে দিতে হবে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করে তার ঘরে, যারা বিশ্বাস করে না তাদেরও ঘরে আপনাদেরকে 31 দফা পৌঁছে দিতে হবে। আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই 31 দফার মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো, তত বেশি আমরা দেশের এই যে রাষ্ট্র মেরামত তত দ্রুত এবং তত শক্তিশালী ভাবে আমরা এই 31 দফার রাষ্ট্র মেরামত যে আমাদের প্রতিশ্রুতি, সেই মেরামতকে আমরা শক্তিশালী ভাবে মেরামত করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে আমার নির্দেশনা থাকবে, 31 দফার যে এই কর্মশালা আজ এখানে শেষ নয়। এটি আমরা অনুষ্ঠান শেষ করব মানে আমরা বিরতি দিব, কিন্তু আগামীকাল থেকে দয়া করে আপনারা স্ব ইউনিটে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, আইনজীবী ফোরাম, তাঁতি দল, মশা দল সব নেতৃবৃন্দ বসবেন। কিভাবে আপনারা ঘরে ঘরে, গ্রামে গ্রামে 31 দফার কথাগুলো পৌঁছে দিবেন, কৃষকের কাছে কৃষকের কথাটি পৌঁছে দিবেন, নারীর কাছে নারীর কথাটি পৌঁছে দিবেন, ছাত্রের কাছে শিক্ষার কথাটি পৌঁছে দিবেন, এইভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকের কথাটি দয়া করে আপনারা পৌঁছে দিবেন। একটি কথা বলেছি আমার বক্তব্যে, যখন দেখি আপনার মিছিলের লাইনটি লম্বা, বড়, অনেক বড় মিছিল, তখন আমার ভালো লাগে। ভালো কি আমার একার লাগে? আপনার লাগে না ভালো? আপনারও লাগে ভালো। যখন দেখেন আপনার জনসভাটি আপনার প্রত্যাশিত আকারের চেয়ে অনেক বেশি বড়, আপনার কি ভালো লাগে না? তখন আপনার অনেক বেশি ভালো লাগে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যত বেশি সংখ্যক মানুষকে কনভিন্স করে আপনার 31 দফার মধ্যে আনতে পারবেন, যত বেশি মানুষকে আপনি আপনার এই 31 দফার সমর্থনে আনতে পারবেন, আগামী দিনে আপনার ভোটের সংখ্যা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। আর রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার ভোটের সংখ্যা যখন অন্য প্রার্থী থেকে অনেক বেশি হবে, দেখতে কি আপনার ভালো লাগবে না? অবশ্যই আপনার ভালো লাগবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আপনার ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা, কেমন নেতা আপনি? কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার নেতৃত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার সংস্কার রাষ্ট্র মেরামত কর্মসূচি যদি চলমান এবং বাস্তবায়ন করতে হয়, জনগণের সাথে থাকে ছাড়া কোনো উপায় নাই। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আসুন, আমাদের আজকের এই কর্মী সভায়, আমাদের আজকের এই কর্মশালায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যে কোনো মূল্যে আমরা জনগণের সাথে থাকবো, যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকবো, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই 31 দফা পৌঁছে দিব ইনশাল্লাহ। এটাই হোক আমাদের কর্মশালার আজকের আমার বক্তব্যের মাধ্যমে সকলের প্রতি সকলের নেওয়া শপথ এবং প্রতিজ্ঞা। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সকলে সুস্থ থাকবেন। আসুন, যে রাষ্ট্র মেরামত করার পরিকল্পনা আমরা জনগণের সামনে হাজির করেছি, এখন পালা হচ্ছে এটিকে বাস্তবায়ন করা। এবং এটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদেরকে জনগণের কাতারে ফিরে যেতে হবে, জনগণের কাছে ফিরে যেতে হবে। আসুন, আল্লাহর দরবারে আমরা হাত তুলি, আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তি দেন, সেই রহমত দেন, যাতে আমরা আমাদের কাজে সফল হতে পারি। আল্লাহ হাফেজ।